নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেক মাসে যে দ্বাদশ রাশির লগ্নফল আলোচনা করি সেই আলোচনার দ্বিতীয় ভাগ, অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত যে 6টি রাশি আছে তাদের লগ্নফল, মুখ্যত রাশির পার্টও কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকে, কিন্তু মুখ্যত লগ্নফল আলোচনা করব ফর দ্য মান্থ অফ জুন 2025। আলোচনা শুরুর আগে বেশ কিছু প্রশ্ন এসছে, সেগুলোর একটু উত্তর দিয়ে দিই। তার মধ্যে প্রথম যে প্রশ্নটি করেছে তিনি আমাকে যেটা প্রশ্ন একদম ডিরেক্টলি করেছেন আমার হোয়াটসঅ্যাপে, যে আপনি প্রেডিকশন যেরকম করেছেন সেই অনুসারে আমি রেজাল্ট পাইনি। অর্থাৎ আজকে আমি যেহেতু 19 তারিখ অনুষ্ঠান করছি, আমি খানিক আগেও আর একটা অনুষ্ঠান করেছি বুধের ওপরে, তো পরপর দুটো অনুষ্ঠান করছি। তো এটা 18 তারিখ এসছে যে সেটা পাইনি। দেখুন, কতগুলো জিনিস খুব মাইনিউটলি বোঝার চেষ্টা করবেন। আমি অনেক ভালো ভালো মানে একটা ছককে যদি একটা ব্যক্তিকে না দেখিয়ে কারোর কাছে নিয়ে যান, কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে, তিনি ছক দেখে তার ভালো কানেকশন আছে, ভালো যোগ আছে, সেগুলো বলে দিল, কিন্তু দেখা গেল যে তার মানে ধারপাশ দিয়েও তার সেই জাতীয় জিনিসের সাথে তার কোনো মানে সেই কোয়ালিটি যেগুলো বলা হয়েছে সেগুলো তার মধ্যে নেই, বা তিনি সেটি পাননি। বা উল্টোও দেখা গেছে অনেক সময় অনেক সাধারণ মানের হাতেও, অনেক সাধারণ হরোস্কোপে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ফল দিয়েছে। এই দুটোর কারণ কি হয়? এই দুটোর কারণ মুখ্যত প্রারব্ধের কারণে হয়। আমি যেভাবে হরোস্কোপ দেখি, আমি একটা হরোস্কোপকে অন্তত 2 বছর, 3 বছর, 4 বছর একটা টানা দেখার পরে সেই হরোস্কোপের একটা ট্রেন্ড বোঝা যায়। ঠিক আছে, মিনিমাম 2 বছর। মানে বৃহস্পতির দুটো ডিফারেন্ট পজিশন, মনে করুন যে কালপুরুষের 1 নম্বর ঘর, আপনারা যেহেতু লগ্ন ধরে ছক দেখেন, সেটাই যদি লগ্ন হয় তাহলে সে 3 বা 4 নম্বর ঘরে থাকবে, 5 নম্বর ঘরে প্রবেশ করবে। ধরুন আমি যদি 3 থেকে শুরু করি, তাহলে এই যে পুরো ফেজটায় বোঝা যাবে শনির সাপেক্ষে তার কতটা, তার প্রেজেন্ট হরোস্কোপে তার যা দশা অন্তর্দশা থাক তার সাপেক্ষে তার ছকের স্ট্রেংথ কতটা। উল্টোটাও দেখতে হয়, কিন্তু অ্যাটলিস্ট 2 ইয়ার্স লাগে। বাট আমি এরকম অনেক হরোস্কোপে দেখেছি যে হরোস্কোপের বাঁধন খুব ভালো, কিন্তু সেই হরোস্কোপের ভালো দশাতেও ভালো ফল দেয়নি, এবং সেই মানুষ ধরুন অ্যাট দ্য এজ অফ 52, 55 এরকম একটা এজে এসছে, বা তার আগেও আসতে পারে, 40ও আসতে পারে, এবং তার কিন্তু যে ট্র্যাক রেকর্ড, এমন নয় যে তিনি আমার কাছে আসার আগেই তার দশাপত্র বা বড় রকম চেঞ্জ এসছে। আমি তার হাত এবং পাম দুটো যখন অ্যানালাইজ করছি আমার মতন করে, তখন আমি সেখানে না, মানে বিশেষত হাতে পামটা এই কারণেই দেখতে হয়, ছক তো এক ছক নিয়ে সারা পৃথিবীতে প্রত্যেক মুহূর্তে যদি মানে এক কাছাকাছি মানডেনের মধ্যেও ধরা হয়, তাহলেও অন্তত প্রত্যেক মিনিটে অন্তত 4-5টা শিশু তো জন্মাচ্ছে একটা 10 কিলোমিটার ব্যাসার্ধের এরিয়ার মধ্যে, হয়তো তার বেশি জন্মাচ্ছে আমি। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে তাদের প্রত্যেকের মানে ভাগ্যস্থান বা তার প্রত্যেকের ডেভেলপমেন্টাল স্থান ডিফারেন্ট হয়। কেন? কেউ খুব মেটেরিয়াল, কেউ পুরো স্পিরিচুয়াল, বা দুটো গুণেরই আধা আধা কেউ পেল, কেউ কোনোটাই পেল না, সম্পূর্ণ বেপরোয়া, কোনো তরিপদহীন এরকম মানুষ তৈরি হলো। কেন হয় এগুলো? এগুলোর হয় হচ্ছে প্রারব্ধ কর্মের কারণে হয়, যেটা ছককে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। সেই জন্য ছকে ক্ষেত্রে তার শনির স্ট্যান্ডার্ড বা স্ট্রেংথ উইথ রেসপেক্ট টু রবি, বৃহস্পতি এবং তার পামের পজিশনকে খুব ভালো করে অ্যানালাইজ করতে হয়, যে পামে তার রিফ্লেকশন কতটা আসছে। এরকম বহু মানুষ, মনে করুন
ভালো দশা বা ছকের বাঁধন সে 35-এই পেয়ে গেছে, দেখা গেছে 50, 52, 53, 55 পর্যন্ত তার খুব একটা মানে গ্রেডেশনাল নেই। এটা কিন্তু বারবার বলছি, ফিমেল যারা হয়, ম্যারিড ফিমেল, তাদের মধ্যে বেশি হয়। আনম্যারিড হলে কম হবে, আর পুরুষ হলেও অপেক্ষাকৃত কম হবে। ম্যারিড হলে কেন হয়? কারণ তার হাজবেন্ডের হরোস্কোপের ইনফ্লুয়েন্স তার উপরে চলে আসে, ভাইসি ভার্সা, তারও ইনফ্লুয়েন্স চলে যায়, কিন্তু হাজবেন্ড ইজ টেকেন টু বি অ্যাজ আ প্রিসেপ্টার এবং ওয়াইফ হচ্ছে তার ডিসাইপল। দুজনেরই সমান গুরুত্ব। অনেকে আমাকে বলে, হ্যাঁ আপনি একে ডিসাইপল বলছেন, আমি কিছু বলছি না, আমি শুধু ডিকোড করছি। তো সেক্ষেত্রে কি হয়, প্রিসেপ্টার ছাড়া ডিসাইপেলের ইম্পর্টেন্স নেই, ডিসাইপেল না থাকলে প্রিসেপ্টার হয়ে কোনো লাভ নেই। অর্থাৎ গুরু শিষ্য শিষ্যা দুজনেরই সমান অবস্থান রয়েছে। যিনি আজকে শিষ্য শিষ্যা রয়েছেন তিনি কালকে গুরুর স্থানে পৌঁছাবেন। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে যেটা মুখ্যত সমস্যা হয়, যে হাজবেন্ডের হরোস্কোপের প্রচুর নেগেটিভ জিনিস তার ওয়াইফের জায়গায় চলে আসে, কিন্তু সেটা জীবিত থাকাকালীন নর্মালি কম আসে। কারণ হাজবেন্ড যত ভালো কাজ করবে তার 50% কাজ অটোমেটিক্যালি তার ওয়াইফের কাছে চলে আসে। এটাই আমাদের শাস্ত্রে লেখা আছে, চলে আসে। আর ওয়াইফ যদি জ্ঞাত অজ্ঞাত যে কোনো অবস্থায় কোনো নেগেটিভ কাজ করে, তার 50% দায়ভার হাজবেন্ডকে নিতে হয়। তো হাজবেন্ড সবসময় অব্লিগেশনটা তার বেশি থাকে, লায়াবিলিটি পোর্শনটা তার বেশি থাকে, কারণ সে গুরু। এরকম স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে মাস্টারমশাইয়ের যেরকম সুখ্যাতি হয়, সেরকম রেজাল্ট যদি ভালো না হয় তাহলে তার যেরকম সম্মানহানি হয়। তার মানে কি এটা রিপ্রেজেন্ট করে যে মাস্টারমশাই কম জানেন? তা নয়, নেওয়ার ক্ষমতাটা কম থাকে, সেই জন্য তিনি সেই রিসিভটা করতে পারে না। কিন্তু তার মানহানি কিন্তু অবশ্যই হয়, বা মানহানি না না বলে তিনি অসম্ভব দুঃখ কিন্তু অবশ্যই পান, তিনি যদি আদর্শ শিক্ষক হয়ে থাকেন। ঠিক সেরকমই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও হয়। বিশেষত এটা এটা খুব ট্রেন্ড দেখা গেছে যে ম্যারিড উইমেনদের মধ্যে, আমি যেভাবে অ্যানালাইজ করি তাদের ক্ষেত্রে কোনো কারণে হাজবেন্ড আছেন বা খুব মুমূর্ষু, সেই মুমূর্ষু অবস্থাতে তার ছক একদম ডিসম্যাল্ট হয়ে গেছে, সেই পজিশনে ছকের ইম্পর্টেন্স নেই, দীর্ঘদিন ধরে দারিদ্রতা রয়েছে, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক একটা বলতে পারেন একটা স্ট্যাগফ্লেশন আছে তাদের ফ্যামিলিতে, খুব সীমিত অর্থের মধ্যে বাঁচতে হয়, এরকম বিভিন্ন রকম প্যারামিটার তাদের ফেস করতে হয়। এই ফেসিং এর ক্ষেত্রে কিন্তু এই হাজবেন্ডের যে নেগেটিভ ইম্প্যাক্টটা, সেটা তারপর দেখা গেল খুব দুর্ভাগ্যজনকভাবে হলেও হাজবেন্ড হয়তো গত হলেন, এবার তার এই কর্মফলের ইম্প্যাক্টটা তার ওয়াইফের উপরে চলে আসে। যত বেশি নিবিড়ভাবে ঘনিষ্ঠ থাকবে হাজবেন্ড ওয়াইফ মেন্টালি, তত তার ইম্প্যাক্ট তাদের উপরে কিন্তু বেশি পরিমাণে আসতে থাকবে। তো সেই হিসেবেই বহু ক্ষেত্রে ফল পাওয়া যায় না। আমি এরকম অনেক ছক দেখেছি যে ওয়াইফের ছক এক্সট্রাঅর্ডিনারি হরোস্কোপ, হাজবেন্ডের ছক লেস দ্যান অর্ডিনারি, খুবই খুবই সাধারণ, বা বলতে পারেন যে একটু সাবজুগেটেড হরোস্কোপ, কিন্তু ওয়াইফের ডেভেলপমেন্ট হচ্ছে না। হাজবেন্ডের ছকের দ্বারা বহুলাংশে পরিচালিত হয়, বহুলাংশে পরিচালিত হয়। তো এটাও ওয়ান অফ দ্য কজেস। 3 নম্বর যে কারণটা হয় যার জন্য মানুষকে আমি যে কথাটা বলি সেই কথাটা মানুষ কখনো বলবেন না। আমি তো ভুলে যাই কাকে, ধরুন আমার এমনি স্মৃতিশক্তি অত্যন্ত কম, তারপরে আমি এমনি ভুলে যাই কাকে কি বলেছি 2 মাস আগে, সে তো আমার মনে থাকে না। যদি মনে করুন যে আমি কোনো মন্ত্র বলেছি, যদি মনে করুন যে কোনো রকম কোনো রেমেডি বলেছি কোনো বিশেষ কারণে, তো বহু ক্ষেত্রেই কিন্তু কোনো মানুষ যদি সেটা না করে থাকে সেটা কিন্তু সে বলবে না। অর্থাৎ ডাক্তার দেখালেন, ডাক্তারের ভালো মন্দ নিয়ে বললেন যে আমার রোগ সারাতে পারলেন না, কিন্তু আপনি ওষুধটা খেলেন না, তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবু কি করবেন? কিছু করার নেই। সেরকম কিছু জায়গায় হতাশাও থাকে, তার সাথে বাস্তু থাকে, মান্ডেন থাকে জন্মকালীন, অনেকগুলো কজের ওপর দাঁড়িয়ে অনেক ভালো সময়েও অনেক ভালো মানুষ সে তার
যে ইম্প্যাক্টটা পাওয়া দরকার সেটা তিনি পান না আর কি, পাওয়ার জন্য এলিজেবল হন না। তো সেই হিসাবে তখন খুব ন্যাচারালি তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হন এবং তিনি আমাকে ডিরেক্টলি অভিযোগ করেন। আমি এটা মেটাফরিক্যালি বলছি আমার ক্ষেত্রে, এটা মোরাললেস সবাই যারা এরকম ধরনের কোনো সমস্যা নিরসনের রিসিভিং এন্ডে থাকে তাদের প্রায় প্রত্যেককেই ফেস করতে হয়। সেটা ডাক্তারবাবু হতে পারে, লয়ার হতে পারে, মাস্টারমশাই হতে পারে, কোনো ইন্টারমিডিয়েটারি হতে পারে, কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, কোনো অকাল্টের লোক হতে পারে, যে কোনো যিনি অন্য একজন ব্যক্তির সমস্যা নিয়ে ডিল করছেন তার ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। এটা হওয়ার অস্বাভাবিক না। আমি কজগুলো বললাম, এই কজগুলোর অনেক ক্ষেত্রেই কাজ করে। মানুষের স্বভাব, মানুষের ক্ষেত্রে পিতামাতা দেখবেন 4th এবং 9th হাউসকে দেওয়া আছে। কেন্দ্রস্থান এবং কোন স্থান দুটোই ইম্পর্টেন্ট জায়গা। আবার 4th হাউস থেকে 9th হাউসের যে অবস্থানটা সেটা কিন্তু 6th হাউস, বদিক থেকে আসলে সেটা কিন্তু 8th হাউস। তো সর্বদিক থেকেই এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এই কারণেই আছে, কারণ দু ধরনের শিক্ষা পেরেন্টসের থেকে একজন সন্তান পেয়ে থাকে, দু রকম প্রকৃতির শিক্ষা। তো কোনো ছকের হয়তো বর্তমান গোচর ভালো আছে, দশা ভালো আছে, এভরিথিং আছে, কিন্তু তার ওই জায়গায় দুর্বল আছে জন্মকালীন। তো সেখান থেকেও কিন্তু দুর্বলতাটা থেকে যাবে। স্থায়ী দুর্বলতা থাকে, কিছুটা অস্থায়ী থাকে। অস্থায়ীগুলো অটোমেটিক্যালি ওয়াইপড আউট হয়ে যায়, কিন্তু স্থায়ীগুলো কিন্তু খুব একটা দ্রুত এরোড হয় না। সেই কারণেও কিন্তু এই ব্যাপারগুলো ঘটে থাকে। আমি প্রায় 12 মিনিট সময় নিয়ে অনেকটা এলাবোরেটলি বললাম, এর থেকে বেশি বলা সম্ভব না। তেমন হলে কথা বলবেন, আমি চেষ্টা করব। আচ্ছা, তুলা লগ্নের জাতক জাতিকাদের 2025-এর জুন মাস কেমন যাবে তার উপর বলি। আমি প্রত্যেক মাসকে দুটো ভাগ করে নিয়ে বলছি। সেটা হচ্ছে 13 তারিখ পর্যন্ত যে সময় যাবে, সেই সময়টা কিন্তু বলা যেতে পারে ফাইন্যান্সিয়ালি আপনাকে অনেকটা বেটার উইন্ডো প্রদান করবে। বেশ কনস্ট্রেইনস জায়গায় রয়েছে। এখনো শনি সিংহ রাশির নবাংশে রয়েছে, তো শনি মোটামুটি কন্যা রাশির নবাংশে প্রবেশ করবে জুন মাসের শুরুর দিকে। তারপরে কিছুটা রিলিফ আপনাকে দেবে আর কি ফাইন্যান্সিয়ালি, কিন্তু অটোমেটিক্যালি এই মাসের থেকে দেখবেন যে জুন মাসের শুরুর দিক থেকেই প্রথম 13-13.5 দিন কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে ওয়েল ইকুইপড করবে। যদি কোনো লোন থাকে বা যদি কোনো ব্যবসা শুরু করছেন, কোনো শর্ট বা মিড টার্ম লোন অ্যাপ্লাই করেছেন, সেগুলো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার মতন অবস্থা এই সময় তৈরি হবে। এবং সর্বোপরি আপনার পরিবারের মধ্যে ইন্টিগ্রিটি, সলিডারিটি, হারমোনি এগুলো কিন্তু তৈরি হবে এবং পরিবারের প্রত্যেকেই প্রত্যেকের জন্য কিন্তু বেশ কিছুটা নিবেদিত থাকবে আর কি। এমন নয়, একে অপরকে মধ্যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি সেগুলোও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে থাকবে। নাম্বার 4 হচ্ছে ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনাকে গেইন দেবে এবং সেই গেনের একটা পোর্শন কিন্তু আপনি পরিবারের সাথে শেয়ার করবেন এবং পরিবারের সাথে একত্রে অ্যামালগামেটেড হয়ে সেটা আপনি কাটানোর মতন অবস্থা তৈরি হবে এবং পরিবারের সাথে সেই অর্থের যে সাদুর্য বা তার যে প্রয়োজনীয়তা আছে সেটাও কিন্তু আপনি এ সময় উপলব্ধি করবেন। লগ্নপতি আপনার 7th হাউসে থাকবে অল ওভার দ্য মান্থ অলমোস্ট। প্রথম 3-3.5 দিন সে গন্ডান থাকবে, তারপরে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে আপনার ফেভারে আসতে থাকবে, কাজের মধ্যে গতি পাবে। অনেক দিন ধরে জমে থাকা, আটকে থাকা যে সমস্ত আনফিনিশড ওয়ার্ক আছে সেগুলো আস্তে আস্তে পরিণতির দিকে যাত্রা শুরু করবে। বৃহস্পতিও রাহু নক্ষত্রে প্রবেশ করবে, সেটাও আপনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটা সঞ্চারণ বলা যেতে পারে। তো সব দিক থেকে প্রথম প্রায় 13-13.5 দিন কিন্তু ভালো আছে। লাস্ট ফেজ অফ দি মান্থ অফ দি জুন সেটা কিন্তু কম্পারেটিভলি বেটার আছে 3টে পোর্শন থেকে। প্রথম হচ্ছে কাজের জায়গায় বেশ কিছু হঠাৎ কোনো ট্যুর বা ট্রাভেলসের সাথে আপনি ইনভলভড হয়ে যেতে পারেন, অথবা
বেশ কিছু ট্রাভেল আপনি এ সময় আপনার হবে, পার্সোনাল হবে এবং অফিসিয়াল কাজের জন্য হবে। ব্যবসার ক্ষেত্রেও কোনো দূরবর্তী স্থানে কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা, কোনো মিটিং করা, সেগুলোর জন্য কিন্তু আপনার যথেষ্ট ভালো কানেকশন এ সময় দৃষ্ট হচ্ছে। তো মোটের উপরে ভালো সময় এটা আছে। 2 নম্বর যেটা আছে, আপনার মধ্যে কারেজ বলুন, কনভিকশন বলুন, দ্য সেন্স অফ কানেক্টিভিটি বলুন, সেগুলো কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এই সময়, এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি পজিটিভ আপগ্রেডেশন করতে পারবেন। বা ধরুন আপনি কোনো ট্রেনিং সেলের সাথে যুক্ত রয়েছেন, বা ধরুন কোনো কোম্পানির কোনো কোয়ালিটি চেকিং বা এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, সেখানেও কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল প্রদান করবে হাফ অফ দ্য মান্থে। এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে, তার মধ্যে যেরকম পিতামাতা আছে, সিবলিংস আছে, তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু ছোটখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলেরও যোগ আছে। ছোট যারা ভাই বোন আছে তাদের বিবাহের যোগও কিন্তু এ সময় পূর্ণ মাত্রায় দৃষ্ট হচ্ছে, এবং নিজেরও কিন্তু বিবাহের যোগ বা কানেকশন এ সময় খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তবে রাহু আছে 5th হাউসে, ডিসেপশন থেকে সাবধান। যখনই বিবাহ সংগঠিত হবে বা মোটামুটি কথাবার্তা একটা পরিণতির দিকে যাবে, অবশ্যই ভালো করে দুপক্ষ থেকেই ভালো করে সার্চ করে নেবেন, ছক মিলিয়ে নেবেন। অন্যান্য যে সমস্ত সামাজিক বা অফিসিয়াল প্যারামিটার আছে সেগুলো দেখে নেওয়ার তাৎপর্য আছে আর কি। তো মোটের উপরে বিবাহের যোগ এ মাসে দৃষ্ট হচ্ছে, বিশেষত মাসের হাফ অফ দ্য মান্থ থেকে সন্তানের আপগ্রেডেশন শো করছে। সন্তানের ঘরে সন্তান আসার যোগ রয়েছে এ সময়, বা তার সাথে আপনার যে কানেক্টিভিটি সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এ সময়। নিজের সন্তানেরও আপগ্রেডেশন এ সময় দেখতে পাবেন ভালোভাবে। এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। ভালো সময় ইন দ্য সেন্স পরের এডুকেশন বা দেশেরই কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, কোনো ভালো বিষয় যেটা আপনি দীর্ঘদিন ধরে পড়তে চান, কোনো কারণে সেটা আপনি হয়তো পড়ে উঠতে পারছিলেন না, সেই সংক্রান্ত যোগাযোগ হওয়া। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অফকোর্স ভালো ফল কিন্তু প্রদান করবে। বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে, বা ধরুন বিদেশে কোনো এক্সাম দিয়ে সেখানে এনগ্রোসড হওয়া, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বেটার ফল আপনাকে এ সময় প্রদান করবে। তো মোটের উপরে সময় ভালো আছে। যারা চাকুরিতে আছেন তাদের ক্ষেত্রে প্রপার আপগ্রেডেশন বলুন সব কিছু আছে। শুধু চেষ্টা করবেন, রাহু যেহেতু, কেতু যেহেতু রবির ঘরে রয়েছে, সেহেতু আপনার ইমিডিয়েট বসের সাথে কিন্তু কখনো কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলে সেটা আপনার ক্ষেত্রে হানিকারক অবস্থা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। ওল্ড এজ প্ল্যানিং এর জন্য খুব ভালো যোগ রয়েছে। ইমুভেবল প্রপার্টি পারচেজের যোগ রয়েছে। যারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য সব থেকে ভালো সময় আছে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বেটার টাইম আছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1 তারিখ থেকে 4 তারিখ যে সময়টা শুক্র গণ্যান থাকবে, এই সময়টা কিন্তু আপনার সেলফ ইন্ট্রোস্পেকশন, আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আপনার ক্ষেত্রে মনে করুন আপনার মান যশ সেগুলো বৃদ্ধি, আপনি যে কাজের সাথে যুক্ত সেই কাজের এক্সিকিউশনের ক্ষেত্রে স্কিল, সুখ্যাতি, এই সমস্ত কিছু কিন্তু আপনি এ সময় পাবেন। এবং সর্বোপরি অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আস্তে আস্তে অনেক বেটার হবে এ সময়। প্রচুর আপনি প্রচুর উইন্ডো দেখতে পাবেন থ্রু হুইচ আপনি কিন্তু নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন। অনেক কানেক্টিভিটি বৃদ্ধি পাবে এ সময়। সময়টা কিন্তু ভালো আছে। 5, 6 এবং 7 তারিখ এ সময় আপনার স্পাউসের ডেভেলপমেন্ট বা স্পাউসের যে ফ্যামিলি আছে, অর্থাৎ আপনার যে শ্বশুর বাড়ি আছে, সেখানে ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালোভাবে শো করছে। বাট টু সাম এক্সটেন্ট ট্রেস কিন্তু দেখাচ্ছে, বিশেষত ফাইন্যান্সিয়াল ডেডলক এই জায়গাটা কিন্তু একটুখানি শো করছে। বাট এটা যে খুব বড় আকারে দেবে তা নয়। শুধু যাদের ক্ষেত্রে হাইপার টেনশন বা খারাপ দশায় আছেন, ছকে শনি খুব দুর্বল আছে,
তাদের ক্ষেত্রে এই ফিজিক্যাল একটুখানি লুক আফটার তাদের করতে হবে। 8, 9, 10 এবং 11 তারিখ সকালবেলা 7টা পর্যন্ত এই সময়টা কিন্তু স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের ক্ষেত্রে খুব বেটার আছে। পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা বেটার আছে। সর্বোপরি যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া, আপনার গুরুত্ব আপনার উপর ইম্পোজ হওয়া এবং পরিবারের যে ভ্যালিউজ আছে, ট্রেডিশনাল ভ্যালিউজ আছে, সেগুলোকে বয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু বেটার ইফেক্ট এ সময় প্রদান করবে। এবং প্রচুর ভ্রমণের যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। কাজের জায়গাতেও কিন্তু ইনফ্লুয়েন্স তৈরি করছে, বিশেষত 10 তারিখ থেকে। অর্থাৎ কাজের জায়গায় আস্তে আস্তে ইম্পর্টেন্স বৃদ্ধি এবং নিজের যে কাজ আপনার উপরে অ্যালোটেড আছে সেখানে পজিটিভ ইফেক্ট, সব দিক থেকে ভালো সময় এটা দেখা যাচ্ছে আর কি। 11 তারিখ ওই সকালবেলা 7টা, 7:30টার পর থেকে 12 এবং 13 তারিখ এটা একদম পুরোপুরি ওয়াক ইন ইন্টারভিউ বা কাজের জায়গায় আপগ্রেডেশন হওয়া বা ধরুন রেকগনিশন বৃদ্ধি হওয়া, আপনার সিনিয়র অথরিটি, আপনার জুনিয়র অথরিটি, কন্টেম্পোরারি যারা আছে প্রত্যেকের সাথে একটা খুব সুন্দর লিয়াজো মেনটেন করে কাজ করা, কাজ করে প্রপারলি যে পরিতৃপ্তি হওয়া, কন্টেন্টমেন্ট, সেটা কিন্তু এ সময় হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। এবং আপনি সকলের মধ্যে একটা পিস এবং হারমোনি মেনটেন করে কাজ কিন্তু এ সময় করতে পারবেন। 14, 15 এবং 16 তারিখ এই সময়টা মিড টার্ম থেকে লং টার্মে বিনিয়োগের জন্য বেটার আছে। কোনো বন্ধু বান্ধব বা ছোটোখাটো নয়, দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের দ্বারাও কিন্তু আপনার বিনিয়োগের রাস্তা এ সময় ওপেন আপ হতে পারে। 17, 18 এবং 19 তারিখ এটা হেলথ ওয়াইজ নেগেটিভ টাইম আছে। একদম স্পেসিফিক্যালি মিড লোয়ার অ্যাবডোমেন, মানে লোয়ার লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, প্রস্টেট, ফিমেলদের ক্ষেত্রে মনে করুন প্রথম অর্গানগুলো ব্যতি রেখে যে আপনাদের গাইনি প্রবলেম, যে সমস্ত অর্গান আছে, ইউট্রাস আছে, ওভারি আছে, ফ্যালোপিয়ান টিউব আছে, সেখানে বিশেষত ডান দিক ঘেঁষে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আছে। যাদের সুগারের সম্ভাবনা আছে বা ধরুন অনেক দিন ধরে সুগারের ওষুধপত্র খান, ব্লাড সুগারের, কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, তারা এই সমস্যাটাতে সাবধান থাকবেন। এই সময় কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য চিন্তা এবং খরচা দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। 20, 21 এবং 22 তারিখ এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য বেস্ট টাইম আছে এবং এই সময় ফাইন্যান্সিয়ালিও কিন্তু আপনাকে গেইন দেবে। মান যশ খ্যাতি প্রতিপত্তি আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই সময়। 23, 24 এবং 25 তারিখ এই মাসের মধ্যে সব থেকে বেশি ফাইন্যান্সিয়াল গেইন আছে এবং এই সময় কিন্তু পরিবারের সাথে সেই ফিনান্সকে ইউটিলাইজ করে পরিবারের মধ্যে সলিডারিটি, পিস, ট্র্যাঙ্কুইলিটি, হারমোনি সেগুলো মেনটেন করবেন এবং পরিবারের লোকেরা কিন্তু আপনার দ্বারা কোনো না কোনোভাবে আপনাকে পায়োনিয়ার হিসাবে মানবে এবং আপনার কথার যে গুরুত্ব আছে বা আপনি একটা কথা বললে তার যে একটা মরাল ভ্যালিউজ আছে সেটাও কিন্তু তারা মানবে এবং যার ফলে সার্বিক পরিবারের ডেভেলপমেন্ট শো করছে। 26, 27 এবং 28 তারিখ এই সময় এন্টায়ার ফ্যামিলি, স্পেশালি পিতা এবং ভাই বোনদের সঙ্গে করে কিন্তু ভ্রমণের যোগ দেখাচ্ছে, স্পিরিচুয়াল জার্নি দেখাচ্ছে এবং সর্বোপরি অফিস থেকেও জার্নি আছে, কিন্তু অফিসের জার্নিটা কিছুটা অ্যাবর্টিভ দেবে, কিন্তু অন্যান্য যদি সেটা পরিবারের হয় সেটা কিন্তু অনেক বেটার ফল দেবে। ভাই বোনদের বিবাহের জন্য ভালো সময় আছে। 29, 30 তারিখ এই সময়টা কিন্তু টু বি পিসফুল, টু লিভ অ্যাট হোম, বাড়িতে শান্তি এবং একটা পিস এবং ট্র্যাঙ্কুইলিটির মধ্যে থাকা খুব আবশ্যক, সেটা শো করছে। 1 জুলাইও তাই। এবং সর্বোপরি যেটা সব থেকে বেশি আছে এ সময় সেটা হচ্ছে পরিবারের গৃহের রিনোভেশন, এক্সটেনশন বা বাড়ি সংক্রান্ত কোনো আর্কিটেকচার, সেগুলোর ডেভেলপমেন্ট, সেগুলোও কিন্তু শো করছে। মায়ের সাথে সম্পর্কও কিন্তু বেটার এ সময় শো করছে। আমি শুধু দুটো জায়গা থেকে বলবো, কিডনি রিগার্ডিং যাদের অনেক দিন ধরে অসুস্থতা আছে তারা সাবধানে থাকবেন
এবং লোয়ার লিমসে অর্থোপেডিক সমস্যা থেকে কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জুন 2025 কেমন যাবে তার উপর আলোচনা করে দিই। দেখুন, লগ্নপতি অল ওভার দ্য মান্থ কিন্তু সে 10th হাউসে অবস্থান করবে এবং এই মাসে সে কেতুর যে খুব কাছাকাছি পৌঁছে যাবে সেটা কিন্তু নয়, সেটা যেটা যাবে সেটা জুলাইয়ের মোটামুটি সেকেন্ড উইক থেকে। তো এই মাসে কিন্তু মঙ্গল মোটামুটি ফ্রিলি আপনাকে ফাংশন করবে এবং নাক্ষত্রিক দিক থেকেও কিন্তু ও ফ্রিলি ফাংশন করবার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মঙ্গল 30শে জুন পুরো মাসের একদম শেষের দিকে গিয়ে সে মঘা নক্ষত্র ক্রস করছে। 30শে জুন ওই দুপুরবেলা নাগাদ, দুপুর সন্ধ্যেবেলা সে 13°20' ক্রস করছে। আর কেতু থাকবে, সে রবির নক্ষত্রে থাকবে এবং নক্ষত্র চেঞ্জ হয়ে শুক্রের নক্ষত্রে আসবে। সে দুজনের মধ্যে এক ঘরে থাকলেও সামান্য যে বিবাদ তৈরি হবে সেটা তো থাকবে। আমি মঙ্গলের বিষয়ে আমার যদি যে সমস্যাগুলোর মধ্যে আছি সেগুলো থেকে যদি বেরিয়ে যেতে পারি তাহলে আমি কালকেই 1 ঘন্টা নেবে আমি রেকর্ডটা করে দেব। 20 তারিখ মঙ্গলের সিংহ রাশিতে যে গোচর আছে, ভেরি ইম্পর্টেন্ট গোচর, কারণ শনিকে সে পুনরায় অষ্টম দৃষ্টির মধ্যে নিয়ে আসবে। আলোচনার অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো নিয়ে বলতে হবে, বাট বর্তমানের ক্ষেত্রে আমি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলতে পারি লগ্নপতি 10th হাউসে থাকবে। মঙ্গলের মতো প্ল্যানেট সে 10th হাউসে থাকা সেটা কম্পারেটিভলি কিন্তু বেটার, এটুকুই বলা যায়। এবং সেই ঘরের ডিসপোজিটারও কিন্তু রবি, সে কিন্তু অলওয়েজ নর্মাল মুভমেন্ট তার থাকছে। প্রবলেম শুধু একটাই রয়েছে যে সেই ঘরে কেতুর অবস্থান সেটা পরের দিকে আছে। তা আমি মাসকে মোটামুটি 2 ভাগে ভাগ করে আপনাদের বলি যে প্রথম যে 13 দিন আছে সেই সময়টা না আপনার রেকগনিশন বলুন, রেপিউটেশন বলুন বা পুরনো যে সমস্ত ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলো থেকে একটা ধরুন অনুশীলন, একটা শিক্ষা নিয়ে সেটাকে ভবিষ্যৎ জীবনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছুটা সন্তর্পণে থেকে তারপরে সেই কাজটা করলে সেটা আপনাকে অনেক বেটার ফল কিন্তু প্রদান করবে। কিন্তু মোটের উপরে কিন্তু এই সময়টা ভালো আছে এবং 8-9 তারিখের পর থেকে কিন্তু ফাইন্যান্সিয়ালিও আপনাকে আস্তে আস্তে বেশ কিছুটা মোবিলাইজেশন আপনাকে দিতে থাকবে এবং আপনি নিজেকে বেশ ওয়েটি মনে করবেন, বেশ ভারী ভারী ইন দ্য সেন্স মানে ইউ আর পজেসিং সাম ইম্পর্টেন্স, সেটা কিন্তু আপনি এ সময় যথেষ্ট পরিমাণে নিজেকে বোধ করবেন। আপনার যে কথা বা বার্তা যে সমস্ত আছে, আপনার অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বেশ একটা ইম্পর্টেন্স বা বলুন ওয়েটেজ সে ক্যারি করবার মতন অবস্থায় কিন্তু পুরোপুরি তৈরি হতে পারবে এ সময় আপনার প্ল্যানেট পজিশন। এবং শুক্র আপনার ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি, সে আপনার 6th হাউসে থেকে আপনার যত ওয়ার্ক আছে, যত আনফিনিশ টাস্ক আছে, সে কিন্তু অলমোস্ট জুন মাস এবং জুলাই মাসেরও প্রথম উইক পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মঙ্গল মোটামুটি 17-18 পর্যন্ত না চলে যাচ্ছে, প্রথম উইক পর্যন্ত আপনাকে কিন্তু ফুল ফ্লেজেড ফল প্রদান করবে পজিটিভ ওয়েতে। আচ্ছা, মাসের শেষের দিকের যে সময়টা যাবে সেটা হচ্ছে শেষ মানে মিড থেকে 14 তারিখ থেকে মোটামুটি এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত। এই সময়টা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব গেইনফুল সময়, ফাইন্যান্সিয়ালি গেইনড হবেন এবং সেই পয়সা কিন্তু পরিবার বা পরিবারের হিতার্থে বেশ কিছু ব্যয় করা বা ব্যয় সংক্রান্ত কাজকর্ম করা, সেগুলো কিন্তু আপনি অনেক বেটার করতে পারবেন, সর্বদিক থেকে বেটার করতে পারবেন। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে যে আধারের প্রয়োজন হয়, সেই আধার কিন্তু আপনি এ সময় পূর্ণ মাত্রায় নিজের সাথে প্রপারলি কোঅর্ডিনেট করতে পারবেন। তো সেটা পজিটিভ জায়গা। নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অর্থ আয় করবেন, কিছুটা উদ্বৃত্ত অর্থ আয় করবেন, সেটা আপনার পরিবারের জন্যই কিন্তু
আপনার ফাইন্যান্সিয়াল যে ইউটিলাইজেশন, এটা আপনি কোনো ইমুভেবল প্রপার্টি কিনে করলেন, বা ধরুন পরিবারের জন্য 10 বছরের জন্য ফিক্সড করে রাখলেন, বা ধরুন সেটাকে অন্য কোনো বস্তু কিনে যার ভ্যালুয়েশন বেশি আছে সেরকম কোনো জায়গায় ইনভেস্ট করলেন, মোটের উপর যেটাই করবেন না কেন সেটা পরিবারকে চিন্তা করে করবেন এবং পরিবারের হিতার্থে করবেন। এই ধরনের যোগই কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে এবং যথেষ্ট ফাইন্যান্সিয়াল গেইন আপনাকে কিন্তু প্রদান করবে এবং পরিবারের সলিডারিটি বলুন, পরিবারের মধ্যে ইউনিফিকেশন বলুন, পরিবারের মধ্যে যে এক ধরনের স্বর হয় সেই স্বরের প্রকারভেদ বলুন, এই সব দিক থেকে কিন্তু আপনি পজিটিভ আসপেক্ট এ সময় অবভিয়াসলি আপনি কিন্তু পাবেন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার কিছু স্পেকুলেশন করবারও কিন্তু ইচ্ছে হবে। সাবজেক্ট টু দ্যাট আপনার শনি যত দুর্বল হবে এবং বৃহস্পতির মধ্যে মেটেরিয়াল জিনিসের আকাঙ্ক্ষা যত বেশি পরিমাণে থাকবে তত এই প্রবণতা বৃদ্ধি পাবে, কারণ রাহু আপনাকে দিয়ে সেটা করাবে। তো যেটাই করবেন না কেন সেটা কোনো বিচক্ষণের পরামর্শ নিয়ে তারপরে সে কাজটা করবেন, তাহলে সেটা অনেক বেটার ফল আপনাকে দেবে। বিবাহের কোনো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে কোনো ইনহেরিটেন্স থেকে যদি কোনো প্রপার্টি বা সেই রিগার্ডিং কোনো কাজকর্ম করতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন। ধরুন পৈতৃক প্রপার্টি আছে, আপনারা বেশ কিছু ভাই বোন আছেন, তো বা ধরুন দাদুর প্রপার্টি আছে, খুড়তো জ্যাঠতো ভাই বোন আছে, প্রত্যেকের সাথে বসে কিন্তু আপনি যদি বয়োজ্যেষ্ঠ হয় এবং আপনি যদি আপনার সেই সম্মান বা বিচক্ষণতাকে মেনটেন করতে পারেন তাহলে এই সময় কিন্তু সেটা আপনার কাজে দেবে এবং সেটা আপনার পরিবারের সকলের পক্ষেই সেটা খুব উপকারী হবে। তো সেই ধরনের কাজও কিন্তু এ সময় আপনি করতে পারেন। ইমুভেবল প্রপার্টিরও কিন্তু প্রভূত যোগ রয়েছে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্টের ওপরেই থাকবে এবং তার দ্বিতীয় শনির দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে। তো সব দিক থেকে সেটা বেটার ফল প্রদান করি। মোটের উপরেই কিন্তু সময় যে আমি খুব খারাপ বলবো সেটা কিন্তু নয়। বহু মানুষ প্রশ্ন করেছেন অষ্টমে বৃহস্পতি আছে, সেটা আছে সেটা তো থাকবেই কখনো না কখনো কোথাও, কিন্তু এই বৃহস্পতি এখনো কিন্তু নেগেটিভ ফল প্রদানকারী মতন জায়গাতে আসেনি। সেটা সে পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে সেই সময় পরবর্তী সময় আলোচনা সেটা থাকবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 6 তারিখ এই যে সময়টা আছে এই সময়টা সন্তানদের সাথে কাটানোর জন্য সব থেকে বেস্ট টাইম। বিবাহিত বা বিবাহিতা হন এবং আপনার যদি সন্তান সন্ততি থাকে তাদের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম। স্টুডেন্টদের আপগ্রেডেশনের জন্য বেস্ট টাইম। স্টুডেন্টদের উচ্চশিক্ষা বা সেই সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার জন্য বেস্ট টাইম। আপনি কোনো বিদেশের কোনো ইউনিভার্সিটি বা সেরকম কোনো জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার জন্য বেস্ট টাইম। আপনার যত ডকুমেন্টস আছে সেগুলোর ভেরিফিকেশন, সেগুলো ছাড়পত্র, সমস্ত কিছু যে লিগ্যাল প্রসিডিওর আছে সেগুলোও কিন্তু এ সময় আপনাকে বেটার ফল দেবে সব দিক থেকে। আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন আপনার বিলাভডের সাথে কিন্তু আপনার সম্পর্ক অত্যন্ত ভালো এ সময় প্রদান করবে এবং খুব কঠিন কঠোর যে সমস্ত সাবজেক্ট আছে, যে সমস্ত অধ্যায় আছে সেগুলো যদি এই সময় কিছুটা এমফাসিস দেন তাহলে কিন্তু এমফাসাইজের ফলে আপনি কিন্তু সেটা থেকে খুব সহজেই সেটাকে গেট ইনটু করতে পারবেন উইদিন ইউর সেলফ। আচ্ছা, 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ট্র্যাপড টাইম। ট্র্যাপড ইন দ্য সেন্স, আমি প্রথমে ম্যাক্রোস্কোপিক্যালি বলেছি, এখন মাইক্রোস্কোপিক্যালি বলছি। ট্র্যাপ টাইম ইন দ্য সেন্স এই সময়টা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু কোনো বাকবিতণ্ডা বা কোনো উত্তেজক বিষয়বস্তু যাতে আপনার মানসিক শান্তি সেগুলো নষ্ট হয় এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার কিন্তু পূর্ণমাত্রায় চেষ্টা করবে এবং সর্বোপরি যেটাও করার চেষ্টা করবে এই সময় প্ল্যানেট সেটা হচ্ছে আপনার এগেনস্টে একটু ছোটোখাটো কোনো কনস্পিরেসি হলো বা ধরুন আপনাকে একটু ডেনিগ্রেট করা হলো, একটু সম্মানহানি করা হলো, ডেফামেশন করা হলো,
সেই সংক্রান্ত যোগ কিন্তু পূর্ণ মাত্রায় এ সময় দৃষ্ট হচ্ছে আর কি। আর সর্বোপরি আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, ব্যবসা আছে যেখানে আপনার অনেক এমপ্লয়ি আছে বা অনেককে নিয়ন্ত্রিত করে সেখানে কাজ করতে হয়, আপনি কোনো জায়গার কোনো অথরিটেটিভ পোস্টে বসে আছেন, তাহলে কিন্তু ভেরি কেয়ারফুল, আপনি কিন্তু খুব সাবধানে পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ করবেন। 5টা দিন খুব বড় ব্যাপার নয়, কিন্তু মঙ্গল মনে রাখবেন সব সময়, মঙ্গল কিন্তু খুব স্পট, বুধ মঙ্গল এবং টু সাম এক্সটেন্ট শুক্র রাহু, এরা কিন্তু খুব স্পট ফল দেয়, সে ব্যাপারেও কিন্তু নজর রাখবেন। 13 থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু পরিবারের সাথে, স্পেশালি আপনার স্পাউসের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম। আপনি স্পাউসের সাথে মিলিয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য সেগুলো করেন, সেই সংক্রান্ত ডেভেলপমেন্টেরও কিন্তু যথেষ্ট ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। ফাইন্যান্সিয়ালিও কিন্তু আপনার আপগ্রেডেশন হচ্ছে, আপনার পরিচিতি প্রতিপত্তি খ্যাতি সেগুলো কিন্তু রেকগনিশন সেগুলো কিন্তু বহুলাংশে বৃদ্ধি পাবে এ সময়। এবং সর্বোপরি আপনি কোনো কাজ করার মধ্যে স্পিরিট পাবেন প্রচুর, আপনি কোনো কাজ করার মধ্যে উইন্ডোজ পাবেন বা অনেক হ্যান্ডস পাবেন যাদের থ্রু দিয়ে আপনার কাজটা কিন্তু এক্সিকিউশন হবে। তো খুব ভালো সময় আছে এবং খুব রোম্যান্টিক ফিলিংসের সময় আছে। সব দিক থেকে আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ গ্রোথ আমি দেখতে পাচ্ছি এই সময়তে। 18 তারিখ মোটামুটি রাত্রি 10:45 পর থেকে 24 তারিখ পর্যন্ত এই সময়টা ইমুভেবল পারচেজের ক্ষেত্রে ভালো সময় আছে। স্ট্রেস বা টেনশন এ সময় বৃদ্ধি পাবে। যদি খুব বেশি রকম সমস্যা বোঝেন, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাবেন। বা ধরুন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সময় নিজেকে চিনবার চেষ্টা করবেন। আপনার শরীরের বা এর আগে থেকে আপনার শরীরের যে সমস্ত প্যারামিটারের ক্ষেত্রে দুর্বলতা আছে বা ধরুন যেটা আপনাকে প্রবলেম করতে পারে, সেগুলো সম্পর্কে আপনার একটা পূর্ণ মাত্রায় ধারণা থাকাটা খুব প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে নিজের শরীর বিশেষত সেই সংক্রান্ত জায়গায়। এবং চেষ্টা করবেন উত্তেজনা কোনোভাবে না আসে, কোনোভাবে কোনো বাজে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে না যান, এবং কেউ আপনাকে প্রভোগ করলে সেটা যদি বুঝতে পারেন সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যান। যদি ধরুন সন্তানাদি বড় হয়েছে এবং তারা আপনার এই ব্যাপারটাকে মানতে পারছে না, মনে করুন কেউ আপনাকে প্রভোগ করলো বা কেউ আপনাকে অপমান করলো, তারাও খুব অ্যাগ্রেসিভলি মনে করুন প্রোটেস্ট করে দিচ্ছে, তাহলে কিন্তু এই সময় একটু ঘেঁটে যাওয়ার সময় বলে না, সেগুলো হতে পারে। বাট হার্টের দিকে নজর রাখবেন, যাদের পেসমেকার আছে বসানো তারা নজর রাখবেন, যাদের অ্যানজিও জাতীয় বাইপাস হয়েছে তারা কোনোভাবে যেন উত্তেজিত না হয় সেগুলো একটু জাস্ট খেয়াল রাখা। বিশেষ কিছু যে বড় কিছু করতে হবে তা নয়, জাস্ট একটু খেয়াল রাখা। আর টাকা পয়সাও কিন্তু এ সময় একটুখানি স্ট্যাগফ্লেশন হতে পারে, সেটা আবার অফকোর্স ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। লাস্ট যে অংশটা আছে 25 তারিখ থেকে 30 তারিখ, এই সময়টা স্পিরিচুয়াল জার্নির জন্য খুব ভালো সময় আছে। পরিবার, বাবা মা, সন্তান সন্ততি, স্ত্রী, ছোট ভাই বোন যদি থাকে তাদের, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান সন্ততি তাদের নিয়ে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য উইল বি কল্ড দ্য বেস্ট টাইম। তো এই সময় কিন্তু সার্ভিসের জায়গাও আস্তে আস্তে অবস্থা বেটার হবে। যদি কোনো মামলা মোকদ্দমা বা এই সংক্রান্ত কাজে আপনার পরিশ্রম তথা সামর্থ্য ব্যয় হয়েছে, বা ধরুন আপনি পয়সা কড়ির দিক থেকে বেশ লুজার হয়েছেন, তাহলে কিন্তু এই সময় আপনি সেটাকে কিন্তু প্রপারলি গেইন করতে পারবেন। দেখেছেন প্রায় 5.5 দিন সময় আছে, তো এই সময়টা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন মোটের উপরে। সময় অ্যাজ এ হোল ভালো আছে। যাদের ক্ষেত্রে হার্টের সমস্যা আছে, লাংসের সমস্যা আছে, বা ধরুন বিশেষত বাম দিকের লাংস, লিভার প্যানক্রিয়াসের সমস্যা আছে, অর্থাৎ যেখানে প্রদাহ জাতীয় সমস্যা হয় সেখানে প্রবলেম আছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজেকে একটু সাবধানে রাখবেন। এবং বায়ু দূষণ সংক্রান্ত জায়গা বা কোনোভাবে ওয়াটার কন্টামিনেটেড হওয়া বা এয়ার কন্টামিনেটেড হওয়া জায়গা থেকে কিন্তু নিজেকে রিফ্রেইন রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কনস্ট্যান্ট সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন এবং সেটা
67 বছরের বেশি হলে কিন্তু ফিজিক্যাল পার্টে বেশি আঘাত করবে। উত্তেজিত হয়ে কথাবার্তা বলা, সেগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। ধনু লগ্নের জাতক জাতিকাদের জুন 2025 কেমন যাবে তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখুন, অল ওভার দ্য ইয়ার মধ্যেখানে মাত্র 1.5 মাসের থেকে সামান্য একটু কম সময় আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড অর্থাৎ বৃহস্পতি আপনার 8th হাউসে থাকবে, কিন্তু অলমোস্ট অল ওভার দ্য ইয়ার আপ টু মে 2026 বৃহস্পতি কিন্তু 7th হাউস দিয়ে গোচর করবে। বর্তমানে মঙ্গলের নক্ষত্রে রয়েছে এবং আমাদের জুন মাসের সে সেকেন্ড উইকের শুরুর দিকেই সে তার নক্ষত্র শিফট করবে এবং আদ্রা নক্ষত্রে চলে যাবে। এবং আমি বলবো, আদ্রা নক্ষত্রে যাওয়ার পরে আপনাদের যদি ছকের দশাগত পজিশন বয়সের সাথে একদম কমেন্সালিটি মেনটেন করে অবস্থান করে, তাহলে কিন্তু অত্যন্ত মেটেরিয়াল গেইন আপনাদের দেবে। যে সমস্ত কাজ আটকে রয়েছে, কোনো মনে করুন কোনো দরখাস্ত, কোনো কাগজপত্র যা হোক, কাজটা একদম ব্রিঙ্কে এসে আটকে রয়েছে, সেই কাজগুলো কিন্তু সমস্তটাই ফুলফিল হতে শুরু করবে। মঙ্গলও 9th হাউসে নেমে আসবে, 5th হাউস এবং 12th হাউসের লর্ড সে 9th হাউসে নেমে আসবে। সুতরাং এটা ন্যাচারাল প্রবৃত্তি, কারণ ধনু এবং মীন ন্যাচারাল কালপুরুষের 9th এবং 12th হাউসের লর্ড, তো সেক্ষেত্রে মঙ্গল কিন্তু ক্রুশিয়াল রোল প্লে করবে। নাম্বার 3 হচ্ছে বুধের যে গোচর সংগঠিত হচ্ছে অন্তত জুন মাসে, সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট প্রোডাক্টিভ গোচর আছে। বুধ আপনার 7th এবং 10th হাউসের লর্ড, তার গোচর বেটার আছে। রবির গোচর বেটার আছে আপনার জন্য। আপনি হয়তো ভাবতে পারেন যে জুনের হাফ অফ দ্য মান্থ পর্যন্ত তো আমার 6th হাউসে যাবে, কিন্তু সেটাতে খুব একটা প্রবলেম ক্রিয়েট হবে না, যেহেতু অন্যান্য প্ল্যানেটের আপেক্ষিক অবস্থান এবং গতি সেটা ঠিক আছে। সুতরাং আপনার কাজকর্ম বা আটকে থাকা কাজকর্মগুলো কিন্তু হতে থাকবে এবং আপনি অনেকটা, আমি বারবার বলছি, ছকের যদি স্ট্রেংথ এবং দশা বেটার থাকে তাহলে কিন্তু অ্যাডভান্সমেন্ট বেটার আছে। প্রত্যেকটি অ্যাসেন্ডেন্টের মতো ধনুকেও দুভাগে ভাগ করছি। 13 তারিখ পর্যন্ত যে সময় আছে, সেক্ষেত্রে যারা বিজনেস করছে, বিশেষত একটু আউটার সেক্টরে বিজনেস করছে, মনে করুন যে অন্য কোনো দেশে তাদের ব্যবসা বাণিজ্য চলছে বা অন্য কোনো রাজ্যে তাদের ব্যবসা বাণিজ্য চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেটার ফল দেবে। ফরেন রেমিটেন্স কিন্তু আপনার ক্ষেত্রে বেটার হবে। আপনার বিজনেসের ভলিউম যত বেটার হবে, যত লার্জ হবে, তত কিন্তু আপনার ক্ষেত্রে রেমিটেন্সের মাত্রা বাড়তে থাকবে। কারণ স্যাটার্ন আপনার 4th হাউসে রয়েছে এবং সে স্যাটার্নের নক্ষত্রেই রয়েছে। সুতরাং তার অ্যামাউন্টিং যেটা আসবে সেটা কিন্তু অনেক বেশি। বারবার বলছি, ছকের মাঝারি লেভেলের থেকে একটু বেটার হরোস্কোপ এবং দশাগত স্টেবিলিটিটা বেটার থাকতে হবে। তার সাথে এই সময় কিন্তু হাই এক্সপেন্ডিচারও শো করছে। নিজের শখ, শৌখিনতা, নিজের বলতে পারেন নিজের যত ডিজায়ার আছে, মেটেরিয়াল ডিজায়ার স্পেশালি, ধরুন আপনি ভালো বাড়ির ইন্টেরিয়ার করতে চান, আপনি কোনো ভালো অর্নামেন্টস কিনতে চান, আপনি কোনো ভালো ভেহিকেল কিনতে চান, আপনি ভালো কোনো ইলেকট্রনিক্স গুডস কিনতে চান, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে আমাদের এই সময়, অন্তত জুন মাসের ক্ষেত্রে। আর তার জন্য এক্সপেন্ডিচারও বৃদ্ধি হবে। তাছাড়া ফরেন থেকেও কোনো দ্রব্য, মনে করুন কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনার ফরেনে আছে, তো সেখান থেকে আপনি কোনো দ্রব্য হয়তো আনাতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কম্পারেটিভলি আপনি জিনিসটা পাবেন, কিন্তু ভ্যালু হয়তো আপনার যে হবে সেটা আপনার থেকে বেশ কিছু মানি আপনার স্টেটাস অনুসারে, ফাইন্যান্সিয়াল স্টেটাস অনুসারে সেটা কিন্তু ডিফার হবে, বাট মানি আপনার থেকে এ সময় কাটেলড হবে, কিন্তু আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট কিন্তু হতে থাকবে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, স্পেশালি মাতৃস্থানীয়
কোনো ব্যক্তিবর্গ বা মাতা নিজে, মায়ের বয়স যদি 63 অনওয়ার্ডস হয় এবং পিতার বয়স যদি 67 বেশি হয়, তাহলে তাদের জন্য কিন্তু দুশ্চিন্তা এবং অর্থনৈতিক চিন্তা দুটোই কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ছকের যে স্ট্রেংথ আছে সেটা অনেক পুওর হতে হবে, মাঝারি থেকে পুওর সব দিক থেকে, দশাগত দিক, ছকের নর্মাল পোস্টিং, স্ট্রেংথ, এভরিথিং। কিন্তু না হলে এবং এটাকে কিন্তু আপনি মানে অবশ্যই জিনিসটাকে উইথস্ট্যান্ড করতে পারবেন, সেটাতে খুব একটা সমস্যা হবে না। তবে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকের মানে প্রথম অন্তত 2 সপ্তাহ যে খুব কম্প্যাটিবল ফল দেবে সেটা কিন্তু নয়। অনেক বেশি পরিশ্রম করতে হবে, আউটপুট কম দেবে, বা মাস্টারমশাই হয়তো কোনো পড়ার কোনো টিচিং ক্লাসের হয়তো ফিক্সেশন হলো, দেখা গেল সেই ডেটটা পোস্টপন্ড হয়ে গেল, বা আপনি কোনো কারণে মিস করে গেলেন, অর্থাৎ একটা গ্যাপ, নলেজের গ্যাপ কিন্তু এখানে তৈরি করতে পারে। এই ধরনের প্রবাবিলিটিও আছে, এটা ছাত্রছাত্রীদের জন্য মুখ্যত। কিন্তু মাসের পরের দিকের যে অংশ আছে, অর্থাৎ মোটামুটি 13 তারিখ 14 তারিখ থেকে এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত, জুন, সেটা কিন্তু আপনাকে অবভিয়াসলি বেটার ফল দেবে। শুক্রও 5th হাউসে থাকবে, তো আপনার মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, যশ সবকিছু বৃদ্ধি পাবে, আপনার রেকগনিশন লেভেল বৃদ্ধি পাবে। যেখানে যে কাজের সাথেই আপনি যুক্ত থাকুন না কেন, ব্যবসা করুন, চাকরি করুন, সেলফ এমপ্লয়েড হন, যেরকম, সেখানে কিন্তু আপনার তুলনামূলক যে প্রতিপত্তি আছে সেটা কিন্তু বেশ রেইজিং হবে। এবং যে ফাইন্যান্সিয়াল লসটা আপনার প্রথম দিকে হয়েছে, যদিও বারবার বলছি আপনি যদি ভালো দশায় থাকেন তো ফাইন্যান্সিয়াল লসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, সেটা কিন্তু আপনার অনেকটাই মানসিক আশা পূরণের ক্ষেত্রে পরিপূরক হবে আর কি, পজিটিভ হবে সেক্ষেত্রে। তবুও যেটা হবে, যে ডেফিসিটটা হবে, সেটা কিন্তু এ সময় মিটিয়ে দেবে। এ সময় আপনার আইডিয়াস বলুন, এ সময় আপনার নতুন কিছু করবার যে ইচ্ছা বলুন, আকাঙ্ক্ষা বলুন, বা তার সাথে করসপন্ডিং কানেকশন, সেগুলো কিন্তু সবকিছুই এ সময় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তো সেদিক থেকেও বেটার রয়েছে আর কি। তাছাড়া সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইমও খুব ভালো আছে। আপনি নিজেকে নিজের আত্মোপলব্ধি দ্বারা এই সময়টা কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ ভালো আছে। এই সময় শনিও মোটামুটি কন্যা রাশির নবাংশের পুরোপুরিভাবে বসে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাডভাইজিং ক্ষমতা, আপনার কাউন্সিল করার ক্ষমতা, আপনার কোনো কিছুতে মনে করুন আপনি পরামর্শদাতা হিসাবে যে কাজ করছেন, মধ্যস্থতাকারী হিসাবে কোনো কাজ করছেন, অ্যাজ অ্যান আরবিট্রেটর আপনি কোনো কাজ করছেন, আপনি কোনো প্রবলেম বা কোনো ডিসপিউট রেজলিউশনের কাজ করছেন, সেই সংক্রান্ত কোনো পরামর্শ দিচ্ছেন, সেটা রিগার্ডিং ল হতে পারে, রিগার্ডিং মেডিসিন হতে পারে, রিগার্ডিং কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটার হতে পারে, ইভেন অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ব্যাপারও হতে পারে, সেই সময় কিন্তু আপনাকে যথেষ্ট উৎপত্তি দেবে। এবং যার যে কাজ করছে, যাকে আপনি দিচ্ছেন সেই পরামর্শ, সেও কিন্তু যথেষ্ট উপকৃত হবে এই সময়টা। ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু বেশ ভালো সময় এটা দৃষ্ট হচ্ছে এবং আপগ্রেডেশন দৃষ্ট হচ্ছে। তবে বারবার বলছি যে শনির গতি যেহেতু আস্তে আস্তে স্লো হতে থাকবে জুনের পর থেকে, তার ফলে ধৈর্যচ্যুত যেন না হন। যাদের ক্ষেত্রে শনি খুব স্ট্রং, তাদের এই সময়টা কিন্তু ধৈর্যের ক্ষমতা বাড়তে থাকবে অটোমেটিক্যালি, এটা তার প্রারব্ধকে নির্দেশ করে। কিন্তু যাদের ক্ষেত্রে সেটা অভাব আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিসিয়েন্সিও ঘটতে থাকবে একসাথে। তার ফলে কোনো একটা বিষয়ের সাথে লেগে থাকার, স্পেশালি কোনো একটা সাবজেক্ট হয়তো সেটা যথেষ্ট স্কোরিং সাবজেক্ট, কিন্তু পড়তে আপনার ভালো লাগে না, আপনার ইন্টারেস্ট নেই, কিন্তু তাও আপনি চেষ্টা করবেন বিষয়টার সাথে নিজেকে লেগে থাকার আর কি, তাহলে ফল দেবে ভালো। এই বছরের এই মাসের ক্ষেত্রে যে নেগেটিভ ডেজগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিই। সেগুলো হচ্ছে 9, 10, 11 তারিখ বেলা ওই
11:30 12টা পর্যন্ত এই সময়টা না খুব হাই এক্সপেন্ডিচার শো করছে। দেখবেন আমি প্রথম পার্টি কিছু এক্সপেন্ডিচারের কথা বলছি, এরপরে এটাকে একেবারে মাইক্রো লেভেলে বলছি। সুতরাং এই দুটো এক্সপেন্ডিচার কিন্তু কোয়েনসাইড করবার মতন। তো এই 2.5 দিন কিন্তু একটু বেশি চেষ্টা রাখবেন যে যেখানে প্রয়োজন নেই সেখানে যেন খরচ না হয় বা কম করা যায়, এই সংক্রান্ত বিষয়। তাছাড়া হেলথ ওয়াইজও বেটার রাখবেন। আমি দুটো জিনিস থেকে সাবধান থাকতে বলবো। এক হচ্ছে নার্ভাস সিস্টেম, বিশেষত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যাদের ক্ষেত্রে উইক আছে, কোনো ব্যাপারে ডাইলেমায় ভোগেন, ডিমেনশিয়া আছে, বা ধরুন কনফিডেন্সের অত্যন্ত অভাব, এক ধরনের অ্যাপ্রিহেনশন সবসময় ভিতরে তাড়া করে বেড়ায়, এই কিছু হলো, এই বোধহয় কোনো সমস্যা তৈরি হলো, এরকম ধরনের, এবং কিছুটা ওসিটি রিলেটেড প্রবলেম যাদের থাকে, কিছু ম্যানিয়া ভিত্তিক যাদের সমস্যা থাকে, সেই সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময় বাড়তে থাকবে এবং জুলাই মাসে গিয়ে সেই সংক্রান্ত জায়গাটা কিন্তু বেশ বেশি রকম বাড়বে। তারপরে আবার আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। যারা ওষুধপত্র খান বা যদি বোঝেন যে কোনোভাবে এর ইন্টেন্সিটি বাড়ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর 2 হচ্ছে একদম লিভার সংক্রান্ত, লিভার এবং গল ব্লাডার যাদের ক্ষেত্রে উইক আছে, ডাক্তারবাবু কোনো ওষুধপত্র দিয়েছেন, নিয়মিত তাদের ধরুন সেই জাতীয় পরামর্শ নিতে হয়, ওষুধ খেতে হয়, তারাও কিন্তু সাবধানে থাকবেন। যাদের কোনো কারণে গল ব্লাডার রিমুভ হয়েছে, তারপরে ডাক্তারবাবু যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। এই দুটো জিনিস। আর সাইটিকা জাতীয় যাদের সমস্যা রয়েছে, তাদের তো ক্রনিক আছে, তার জন্য যা চিকিৎসার ব্যাপার সেটা করবেন। আচ্ছা, 23 এবং 24 তারিখ এই সময়টা কিন্তু হাই এক্সপেন্ডিচার হঠাৎ করে, সেটা নিজের শরীর খারাপ বা নিজের সন্তানের হঠাৎ করে অসুস্থতাজনিত কারণে অত্যন্ত মানসিক চাপ, টেনশন এবং শরীর খারাপের যোগ আছে। আর একটা যোগ আছে কিছুটা অপদস্থ হওয়ার, সম্মানহানি হওয়ার, ডেনিগ্রেশন মানে ডেনিগ্রেটেড হওয়ার যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। চেষ্টা করবেন নিজের কাজের পরিবেশে, যেরকমই হোক, ব্যবসা হোক, চাকরি হোক, বা ধরুন আপনার ক্ষেত্রে সেলফ এমপ্লয়মেন্ট হোক, যা করুন আপনি, সেখানে যদি একের বেশি মানুষ উপস্থিত থাকে তবেই তাকে ট্যাকল করবেন খুব সাবধানে, কথাবার্তা বলবেন খুব বিনয়ের সাথে। মানুষকে কখনো ছোট করে অযাচিতভাবে কোনো কথাবার্তা বলবেন না, কখনোই বলবেন না, এ সময় তো বলবেনই না, নাহলে কিন্তু প্রবলেম সৃষ্টি করবে। মঙ্গলের দৃষ্টি থাকবে শনির ওপরে, অষ্টম দৃষ্টি। সুতরাং আপনার মধ্যে এমন কিছু উত্তেজনা বা এমন কিছু উচিত কথা আপনার মুখ দিয়ে বলিয়ে দেবে, সেটা কিন্তু উপকারের থেকে সমস্যার সৃষ্টি বেশি করবে, সেটা থেকে একটু সাবধান থাকবেন। আর 27 এবং 28 তারিখ এই সময়টা একটু স্ট্রেসফুল, টেনশনের সময় আছে। এই সময়টা টু সাম এক্সটেন্ট এক্সপেন্ডিচারেরও ব্যাপার আছে, বা খুব অল্প সময়ের জন্য 2 দিন থেকে 15 দিন ম্যাক্সিমাম ছোটোখাটো কোনো ডেট হয়ে যাওয়ার ব্যাপার আছে, বা এক ধরনের পুশ সেল করা। কোনো দোকানে হয়তো মোবাইল কিনতে গেছেন, আপনি আরেকটা মোবাইলও কিনে নিয়ে আসলেন, হয়তো দেখে পছন্দ হলো বা দোকানদার আপনাকে এমন কিছু বললেন, সেটা আপনি কিনতেই পারেন, কিন্তু যদি প্রয়োজন থাকে তবে কিনবেন। এই ধরনের ভাবেও কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল লস আপনার হতে পারে। আর একটা জিনিস বলবো, যাদের ক্ষেত্রে অ্যাংজাইটি, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, তারা এই দুটো দিন একটু সাবধানে থাকবে, তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি যারা জব সিকার আছে তাদের জন্য বেটার টাইম বলে দিই, সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখ পর্যন্ত, এটা ফার্স্ট ফেজে। দ্বিতীয় ফেজে হচ্ছে 17 থেকে 21, আর হচ্ছে 25 আর 26 তারিখ। যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন, কোনো চাকরির অনেক দিন চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় যোগাযোগ করলে সেই সংক্রান্ত বা কোনো রেজাল্ট যদি এই সময় কাম আউট হয়, তাহলে কিন্তু সেটা আপনার ফেভারে যাওয়ার সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে। যারা ধরুন স্টুডেন্ট আছেন, তাদের জন্য বেটার সময় হাফ অফ দ্য মান্থের পর থেকে। তবে অবশ্যই আমি যেটা বললাম যে অর্ধাবসায়টা খুব দরকার, না হলে সমস্যা তৈরি করবে।
বিবাহের যোগ রয়েছে কিন্তু হাফ অফ দ্য মান্থের পর থেকে। তবে পাত্রপাত্রী দেখাশোনা বা সেই সংক্রান্ত কাজকর্ম কিন্তু করতেই পারে। শেয়ারের জন্য সব থেকে বেস্ট টাইম রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 13, 14, 15 আর হচ্ছে 29, 30। যারা সেটা সেল করুন, পারচেস করুন, যাই করুন না কেন, সেটা প্রফিটেবল। আমি প্রফিট সেকশনটা দেখছি। এই যে 5, 5.5 দিন বললাম, এই সময়টা গেইনফুল টাইম আছে। সেটা এবার যারা ধরুন এ ব্যাপারে অভিজ্ঞ আছে তাদের সাথে কথা বলে সেই সংক্রান্ত কাজ করতে পারেন, সেটা বেটার আছে। সন্তানের কিন্তু আপগ্রেডেশনও ভালো দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে ইন্ডালজেন্সের ব্যাপারও দেখতে পাচ্ছি, ভোগ্যপণ্য পারচেস করার জায়গাও দেখতে পাচ্ছি, যেটা আমি প্রথমেই বলেছি। মোটের ওপরে সময় কিন্তু আমি খুব খারাপ বলবো না, বেশ কিছু আশা পূর্ণ হওয়ার মতন যোগ রয়েছে। তবে একটু বাস্তবের সাথে লিঙ্ক করে চলবেন, নাহলে কিন্তু এমন জায়গায় এক্সপেন্ডিচার করিয়ে দেবে যেটা পরে গিয়ে দেখবেন সেটা না করলেও হয়তো হতো। মকর লগ্নের জাতক জাতিকাদের জুন 2025 কেমন যাবে তার লগ্নভিত্তিক যে ফল তার সংক্ষিপ্ত বলে দিই। দেখুন, প্রত্যেক মাসের মতো প্রত্যেকটা অ্যাসেন্ডেন্টের মতন মকরকেও দুটো ভাগে মুখ্যত ভাগ করে বলবো, তারপরে অন্যান্য প্যারামিটারগুলো বলবো। তো প্রথম যে 13.5 days যে সময় আছে সেটা কিন্তু যথেষ্ট বেটার সময় আছে। রবির গোচর ধরে বলছি, তো সেটা কিন্তু বেটার টাইম আছে। ফাইন্যান্সিয়ালি কিছুটা বেটার আছে, এটা কিন্তু অবশ্যই বলবো। আমি আপনাদের বলি, যখন সারা মাসের যে অ্যাসেন্ডেন্টের ফল বলি সেখানে না সবকটা প্ল্যানেটকে কনসিডার করে বলতে হয়। এক্ষেত্রে যখন কোনো ইন্ডিভিজুয়াল প্ল্যানেটকে কনসিডার করে বলি সেক্ষেত্রে হয়তো তার সাপেক্ষে ফল নেগেটিভ পজিটিভ হতে পারে, কিন্তু যখন সবাইকে কনসিডার করে বলছি তখন তার একটা মিনিমাম সারবত্তা থাকে। যদিও অ্যাসেন্ডেন্ট ধরে বলা আমি নিজে কখনো বলি না, সুতরাং সেক্ষেত্রে তো একটা বিস্তর ফাঁক থেকে যাচ্ছে এখানে। কিন্তু তারপরেও বলছি, বিষয়টার মধ্যে যদি মিনিমাম যে এই এতটা বক্তব্যের যদি সার্থকতা থাকে তাহলে সেটা এই পদ্ধতিতেই আছে, আর কোনো অল্টারনেটিভ প্রসেস নেই। কারণ এটা এই পদ্ধতিটাই অ্যাস্ট্রোলজির একটা বাইরের পদ্ধতি। এটা মানে খুবই অ্যাসিমটোটিক একটা কথাবার্তা হয়ে যায়। যাই হোক, তো প্রথম যে 13.5 দিন আছে সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালি টু সাম এক্সটেন্ট আপগ্রেডেশন এখানে শো করছে। স্পেশালি যে অংশটা আমি আপনাদের বলবো, যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আরও স্পেসিফিক্যালি বলবো যারা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত আছেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, কোনো এমন হতে পারে যে আপনি কোনো সাব প্রোডাক্ট তৈরি করছেন, কোনো একটা বাই প্রোডাক্ট তৈরি করছেন, কোনো একটা লার্জ প্রোডাক্টের কোনো একটা সেগমেন্ট আপনি হয়তো বানিয়ে দিচ্ছেন কোনো একটা বড় কোনো জাইগান্টিক কোনো কোম্পানির তরফে। আপনি যেভাবেই করুন না কেন, আপনি যদি ছোট থেকে মাঝারি থেকে একদম বৃহৎ আকারের কোনো ম্যানুফ্যাকচারিং, একদম স্পেসিফিক্যালি বলছি ম্যানুফ্যাকচারিং মানে সেটা ইঞ্জিনিয়ারিং স্কিলস, তার সাথে যুক্ত থাকেন, ইভেন সেটা সফটওয়্যারও হতে পারে, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড কাজও হতে পারে, বা আপনি কোনো সফটওয়্যার ডেভেলপ করছেন বা সেই সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যারকে প্রোটেক্ট করছেন, সেখানে তো যন্ত্রপাতি এসে যাচ্ছে। রিগার্ডিং যত কাজ আছে এই সমস্ত কাজ, ইভেন যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর কাজ করছেন কম্পিউটারের, তাদের ক্ষেত্রেও কিন্তু এআই রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো আপগ্রেডেড টাইম এটা আপনাকে দেবে এই প্রথম ফেজটা অন্তত। এবং তার সাথেই প্রথম ফেজে কিন্তু যে বাড়তি কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখাচ্ছে সেটা কিন্তু আপনি সঞ্চয় করবার চেষ্টা করবেন মানে আমি পরামর্শ দিচ্ছি না, আপনার টেন্ডেন্সি হবে যে আমি যদি 100 টাকা আয় করি তাহলে 40 টাকা অন্তত আগামী দিনের জন্য রেখে দিই। এটা খুব ভালো উদ্যোগ। তার কারণ হচ্ছে যেখানে শনি এখন পৌঁছাবে মানে ডিগ্রিগত অবস্থানে, তার জন্য সবসময় লং রানে আপনার টাকা রাখা উচিত। কারণ অগাস্টের পর থেকে কিন্তু মানি যে ফ্লোটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে।
তার ফলে এখন যে সঞ্চয় করবেন সেটা তখন গিয়ে সেটা কম্পেনসেট করতে পারবেন এবং সেটা ফ্যামিলির জন্যই করতে পারবেন। আর ছোটখাটো ভ্রমণের যোগও দৃষ্ট হচ্ছে, মিড টার্ম থেকে লং টার্মে কোনো প্রপার্টি তে ইনভেস্টমেন্ট বা নর্মাল সঞ্চয়ের জায়গাও রয়েছে। বা ধরুন এমনও হতে পারে আপনি কোনো যারা বিনিয়োগ করেন সেরকম কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলে সেই সংক্রান্ত বিনিয়োগের যোগও কিন্তু এ সময় খুব ভালোভাবেই দৃষ্ট হচ্ছে আপনার ক্ষেত্রে। তো সেটাও কিন্তু ইজিলি এ সময় করা যেতে পারে। আর যেটা আছে সেটা হচ্ছে ছোটোখাটো ভ্রমণের যোগও দৃষ্ট হচ্ছে। বা ধরুন আপনার কোনো ধরুন জ্যাঠা, কাকা, পিসি এদের থেকে কোনো যদি এরকম আপনার যোগ থাকে, বেস হরোস্কোপে যোগ থাকে যে এখান থেকে কোনো প্রপার্টি রিলেটেড আপনার কোনো গেইনের যোগ আছে, একটা মেটেরিয়াল কথা বলছি, তাহলে সেই সংক্রান্ত যোগও কিন্তু এ সময় ফুলফিল হওয়ার জন্য আদর্শ সময় আছে। তো এর পরের যে ফেজটা আছে অর্থাৎ প্রায় 14 তারিখ থেকে এন্ড অফ দ্য মান্থ, এই ফেজটা কিন্তু একটা দিকে নেগেটিভ আছে, দুটো দিকে পজিটিভ আছে। নেগেটিভটা প্রথমে বলিনি, সেটা হচ্ছে এই সময় আপনার কিছু ডিসঅর্ডার্ড বা ডাইরেকশনলেস এক্সপেন্ডিচার হবে, যেটা কিন্তু আপনি চেষ্টা করেও কন্ট্রোল করতে পারবেন না। তো আমি শুধু এই অংশটার জন্য টাকা জমাতে বলেছি তা নয়, এর পরে যেটা অগস্ট মানে জুলাইয়ের ফ্যাগ এন্ড অগস্টে গিয়ে যেটা হবে, সেপ্টেম্বরে গিয়ে যেটা হবে, সেই সময়ের জন্য সেটা একটু বড় ফেজে। এটা তো 15-18 দিনের ব্যাপার, এটাকে একটু কন্ট্রোল করলেই করা যাবে। বাট একমাত্র শরীর ব্যতি রেখে বা এডুকেশন ব্যতি রেখে অন্যান্য ক্ষেত্রে যদি এক্সপেন্ডিচারের সেরকম কোনো যোগ আসে, সেটা যদি খুব নেসেসিটি না থাকে, তাহলে কিন্তু এই সময় ব্যাপারটাকে হোল্ড করবেন, করে পরে এক্সপেন্ডিচার করবেন এই সময়ের পরে। মানে আমি এন্ড অফ দ্য মান্থের পরে বলছি। অন্তত রবির 15 ডিগ্রি ক্রস করে যাক মিথুন রাশিতে, সেটা সম্ভবত 30 তারিখ ক্রস করে যাবে, 30শে জুন। তারপরে আপনি আস্তে আস্তে এক্সপেন্ডিচার করুন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু কম্পেনসেট করে দেবে তখন বিষয়টা। এটা নেগেটিভ দিক আছে। এছাড়া আর সামান্য কিছু ইলনেসের প্রবলেম আছে, সেটা একদম আপার অ্যাবডোমেন সংক্রান্ত, বা যদি ক্রনিক সুগারের প্রবলেম থাকে, ক্রনিক নার্ভাস সিস্টেমের সমস্যা থাকে, তাহলে সেই সংক্রান্ত সমস্যা কিছুটা বাড়বে। বা ধরুন যাদের প্রস্টেটে প্রবলেম এসছে, বা ধরুন পোস্ট অপারেটিভ স্টেজে আছেন, তারপরেও কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে, যদি কিছু বোঝেন তাহলে চিকিৎসকের সাথে নিয়মিত কানেকশন রাখবেন। আর যাদের কথাবার্তার মধ্যে খুব খড়তা আছে, মানে মকরের ক্ষেত্রে এটা কিন্তু খুব এভিডেন্ট, কারণ 8th হাউস রবি, তো এরা ভীষণ ডমিনেটিং হয়। এবং যদি কোনো কারণে শনি মাঝারি থেকে দুর্বল হয়, তাহলে কিন্তু ডমিনেশনের মাত্রা ভীষণ বেড়ে যায়। এরা কাউকে তোয়াক্কা করে কাজ করবার চেষ্টা করে না, নিজের যেটা ভালো মনে হবে সেটাই হবে, সেটাই করবে, এবং সেটাকে ওই মুহূর্তে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস এক্সিকিউট করবার চেষ্টা করে। তারপরে দেখা গেল সেটার পরিণতি কিন্তু খুব ভয়ানক দিকে চলে যাচ্ছে। সেটা তখন সামলানোর মতন ক্ষমতা নাও থাকতে পারে। স্যাটার্নের ক্ষমতা যদি 6-এ কম থাকে, তাহলে নর্মালি তার দুদিকেরই বাঁধ কম থাকে, অর্থাৎ জল ঢোকার দিকেও বাঁধ কম থাকে, যেদিক থেকে জল আটকাবে সেদিকেও বাঁধ কম থাকে, ফলে নোনা জল ঢুকে গিয়ে জমির যে উর্বরতা সেটা নষ্ট করে দেয়। এটা মকরের একটা দুর্বলতা। মকর ভগবানের সব থেকে প্রিয় রাশির মধ্যে একটি হচ্ছে মকর। মকরের শক্তি এত বেশি যে হিউম্যান সেই শক্তিকে নিয়ে তার পক্ষে চলা খুব মানে মুষ্টিমেয় মানুষ তার ব্যালেন্সকে নিতে পারে। তো সেই কারণে মকরের মানুষকে আমি সবসময় বলি যে বিয়ে করলে পুরুষ মহিলা আর্লি বিয়ে করে নেবেন, 26-27, খুব বেশি হলে 28, তার বেশি দেরি করবেন না। তারপরে দেখা যায় তাদের বিয়ে আবার গিয়ে হচ্ছে সেই 34-35-এ। এবং বিয়ে করে অ্যাডজাস্টেবল সংসার করতে পারে, তার যদি সেই ট্রেডিশনাল না থাকে, মানে স্থৈর্য শক্তি না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাতেও সমস্যা তৈরি হয়। অর্থাৎ যেখানে আসবে সেখানে সে
সেই জায়গাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে, মানে ট্রাই টু বি দ্য কন্ট্রোলার। যেটা ভগবানের কাজ, সে কাজটা সে ক্ষুদ্র আকারে করবার চেষ্টা করে এবং সেখানে অ্যাভারেশন তৈরি হয়, অ্যাভারেশন থেকে সে পুরো জায়গাটাকে নষ্ট করে ফেলে, কারণ সেই পাওয়ার তাকে দেওয়া হয়নি, কিন্তু সে সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা করে মেটেরিয়ালি। তো সুতরাং সে সেটাতে ফেইল্ড হয়, রিপিটেডলি ফেইল্ড হয়। তো যাই হোক, সেই জায়গাগুলোকে একটু খেয়াল রাখবেন এই ফেজটাতে। পজিটিভ ফেজ যেটা হচ্ছে, আমি দুটো বলেছি পজিটিভ ফেজ। প্রথম হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে যত কঠিন কঠোর জিনিস যেগুলো আপনি হয়তো করতে পারছেন না, মানে পরিষ্কারভাবে সেটা আপনি মানে অনেক দিন লাগছে আপনার সেটা আয়ত্তের মধ্যে আনতে, সেই সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে এই সময় চেষ্টা করবেন, তবে খুব ঠান্ডা মাথায় পড়াশোনা করবেন। মানে মনে করবেন যে আমি 15 দিন এই বিষয়টিকে আত্মস্থ করে নেব, আপনি দেখবেন সেই সময়ের মধ্যে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীদের সেই কঠিন বিষয়টি একদম সড়গড় হয়ে গেছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা স্পিরিচুয়াল গ্রোথ চান, ভালো গুরুর খোঁজ করছেন বা সেই সংক্রান্ত কোনো দীক্ষা সংক্রান্ত কাজকর্ম চেষ্টা করছেন, তাহলে এই সময় কিন্তু গুরু লাভের যোগ পুরোপুরিভাবে দৃষ্ট হচ্ছে, সেই দিক থেকেও খুব পজিটিভ আছে এবং আপনার মধ্যে কিন্তু অনেক গুড কোয়ালিটি এ সময় আপনি প্রকৃতি, সমাজ তথা সম্পূর্ণ আধ্যাত্মিকতা থেকে সেটাকে নিজের মধ্যে আপনি নিতে পারবেন, সেই ক্ষমতা থাকবে, শান্ত থাকার ক্ষমতা থাকবে। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকা। সেই জন্য ভগবান সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মনকে কন্ট্রোল করে, মনের পুরো কন্ট্রোলার তিনি। যেহেতু তার ভার অনেক বেশি, সেই জন্য তাকে নিয়ন্ত্রণ করার একটি মাত্র পদ্ধতি আছে, সেটাকে তার প্রতি মনোনিবেশ করা, তিনিই বলে গেছেন। সুতরাং এটি একমাত্র এই প্রসেসগুলো, মানে অনেকেই প্রশ্ন করে কবে ইনিশিয়েট করব, কখন ইনিশিয়েশন নেওয়ার জন্য বেস্ট টাইম, ধ্যান করি কিছুতে মনঃসংযোগ করতে পারি না, বিভিন্ন মেটেরিয়াল চিন্তা মাথায় আসে। তো ছোটবেলা থেকে যে বোঝা মাথায় নিয়ে ঘুরছেন তার কিছুটা তো আপনার কাছে আসবে, সেটা কি একদিনে সেট অ্যাসাইড করা যায় কখনো? আপনি নর্মালি ভাবুন, ছোটবেলা থেকে আপনি যদি উল্টোভাবে হাঁটাচলা করতেন, তাহলে কি হঠাৎ করে সোজা হাঁটতে দিলে আপনি পারবেন? তো ছোট থেকে একটা বাচ্চাকে 3-4 বছর বয়স থেকে তাকে যদি মেটেরিয়াল অ্যাসপেক্টের দিকেই দৌড় করানো হয়, তো একটা সময় তো তার প্রকৃতি, তার সমস্ত পারপাসলেসনেস হয়ে যাবে একটা সময় জীবনের। তার কাছে পয়সা থাকবে, কত খাবে সে মানুষ, থাকার জন্য একটা জায়গা থাকলেই হয়, 2-3টে জায়গা থাকলে বরঞ্চ সেটা মেনটেন করা খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। শরীরের সমস্যা তৈরি হয় 40-এর পর থেকে, আস্তে আস্তে হাজার একটা বাইরের রোগ এসে শরীরে ঢুকবে, টেনশন মাথার মধ্যে ঢুকবে। তো সেই মানুষটা মেটেরিয়াল চিন্তা করে খুব প্রোগ্রেস করলেও সেটা দিয়ে তার আলটিমেটলি লাভ কী হবে? সেটা বড় বাড়ি বানাতে পারবে, সে একের জায়গায় 4টে গাড়ি কিনতে পারবে, সে দামি খাবার দাবার খেতে পারবে, কিন্তু কতদিন? সেগুলো তো পার্মানেন্ট নয়। আলটিমেটলি সেই জায়গায় গিয়ে তার সমস্যা তৈরি করবে। তো সেই কারণে দিশাহীন জীবনের দিকে চলে যারা প্রথম থেকে গেছেন কোনো কারণে, শুধু মেটেরিয়াল আপগ্রেডেশনের দিকে গেছেন, শুধু মেটেরিয়াল, তো তাদের ক্ষেত্রে তো একটা সময় দিশাহীনতার ফলও ভোগ করতে হবে। তো সেটাই হচ্ছে। কিন্তু যদি এই সময় সেই ফলকে কাজে লাগান, যে কোনোভাবে এটাকে আমি পজিটিভ দিকে চালিত করব, তাহলে অত্যন্ত বেটার ফল আপনাকে দেবে। এই দুটো হচ্ছে পজিটিভ জায়গা রয়েছে। তবে বলবো ডান পা যদি মেল হন তবে ডান পা, যদি ফিমেল হন তাহলে বাম পা, এখান থেকে কিন্তু নিজের সচেতনতা রাখবেন। মানে চলাফেরা করার সময়, গাড়ি ঘোড়া চালাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠছেন নামছেন, সে সময় খেয়াল রাখবেন। আচ্ছা, অলমোস্ট অল ওভার দ্য মান্থ আপনার শুক্র কিন্তু আপনার 4th হাউসে অবস্থান করবে, যেটা আপনাকে আপনার যত রকম মেটেরিয়াল অ্যাসপেক্ট আছে সেগুলোকে মানে মেটেরিয়ালাইজ করবার একটা চেষ্টা হবে, বিশেষত ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে, বা ধরুন অ্যাবস্ট্রাক্ট যে রিলেশনশিপ আছে পরিবারের সদস্যদের সাথে, ধরুন স্পাউস হতে পারে,
সন্তান হতে পারে, একদম বেসিক রিলেশনশিপের জায়গায় অর্থাৎ পেরেন্টস হতে পারে, বিশেষত মায়ের জায়গা বা মাতৃস্থানীয় ঠাকুমা দিদিমা এই সংক্রান্ত জায়গা, বা ধরুন আপনার যদি কন্যা সন্তান থাকে তার সাথে সম্পর্ক অনেক বেশি নিবিড় হবে এই সময়, সম্পর্কের মধ্যে যে আন্তরিকতা থাকে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। মেটেরিয়াল যে গ্রোথ আছে, বাড়ি বলুন, ভেহিকেল বলুন, ফোর্থ হাউস থেকে ভেহিকেলকেও দেখায় টু সাম এক্সটেন্ট, চররাশি হলে তো অবশ্যই দেখায়। মঙ্গল নিজেও কর্কটের ঘরে বসে রয়েছে অন্তত প্রথম 6 দিন, তো সেই হিসেবে আপনার কিন্তু ভেহিকেলের প্রতিও যোগ দেখাচ্ছে। সেরকম যোগ যদি আপনার বেস হরোস্কোপে থাকে তাহলে এই সময় কিন্তু সেই ব্যাপারটি সংগঠিত হবে মোটের উপরে। এবং রবির যে স্ট্যাটাস আছে সেটা কিন্তু আপনার স্পাউসের সাথে একটুখানি ডিফারেন্স ওপিনিয়ন তৈরি করতে পারে। তো সেই ব্যাপারটা একটু কৌশলে কাজ করবেন যতটা সম্ভব, কাউকে এমন কোনো আক্রমণাত্মক বা অপমানজনক কথাবার্তা না বলা। মানুষের যত সমস্যা সৃষ্টি হয় সেটা প্রাইমারিলি কথা থেকেই সৃষ্টি হয়, সেই জন্য জিহ্বাকে সব থেকে বড় শত্রু বলা হয়েছে মানুষের। হয় সে উল্টোপাল্টা খেয়ে শরীর নষ্ট করবে, মানে জিহ্বার বাইরে তো গিয়ে আর কোনো খাবারের স্বাদ হয় না, গলায় মানুষের কোনো খাবার দিয়ে দিলে সেই খাবারের কোনো স্বাদ হয় না। তো এই জিহ্বা 5-6 ইঞ্চি জিহ্বা আপনাকে দিয়ে উল্টোপাল্টা হয় বলিয়ে দেবে অথবা খাইয়ে দেবে, এই দুটো ক্ষেত্রেই বেরাগার দেখে বলে। তো সে ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করবেন এই সময়টা। মোটের উপরে আমি একটু নেগেটিভ ডেজগুলো বলে দিই, সেটা হচ্ছে 11 তারিখ বেলার দিক থেকে 11:30 12টার পর থেকে 12 এবং 13 তারিখ হাই এক্সপেন্ডিচার শো করছে। তবে সেটা এই এক্সপেন্ডিচারটা কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ, ভবিষ্যতে ভালো হবে যদি সেটা হঠাৎ করে কোনো হেলথ ওয়াইজ না হয়। হেলথ হলেও ভালো, কারণ সেটা অ্যাবস্ট্রাক্ট আপনার শরীরকে বেটার করবে। শরীরের কোনো ডিজিজ এসছে বা অনেকদিন ধরে ছিল, সেই সংক্রান্ত ডিজিজের কিওর হওয়ার এটা ভালো টাইম আছে। তবে এই সময় কিন্তু কোনোভাবে কোনো ট্র্যাপ হওয়ার যোগ আছে, বিশেষত কোনো ফাইন্যান্সিয়াল ট্র্যাপ। কেউ হয়তো আপনি না জেনে শুনে কোথাও টাকা ইনভেস্ট করে দিলেন দুম করে, হয়তো আপনাকে বললো যে এত% গ্রোথ দেবে, এত% কিছু এই সকম সংক্রান্ত, তো সেগুলো একটু বুঝে করবেন। বা কোনো শেয়ারে আপনি হয়তো এত ভালো করে জানেন না, তাহলে সেক্ষেত্রে যিনি বিশেষজ্ঞ আছেন তার সাথে কথা বলে তারপরে বিনিয়োগ করবেন, নাহলে কিন্তু সেই টাকার পুরোপুরি রিটার্ন আসার সম্ভাবনা অলমোস্ট নেই। এবং এই অ্যামাউন্টটা যেহেতু স্যাটার্ন দ্বারা নিয়ন্ত্রিত, তো বর্তমানের সাপেক্ষে যখন এইগুলো বলা হয়েছিল সেই সাপেক্ষে যদি বর্তমানে তুলনা করা যায় তাহলে এটা মোর দ্যান 15 lakhs বর্তমানের সাপেক্ষে, তার বেশি টাকা যদি কেউ করে বিনিয়োগ বা এই সংক্রান্ত কাজ করে। আচ্ছা, 25 এবং 26 তারিখ এই সময়টা কিন্তু ফিজিক্যাল জায়গা ভালো দেখাচ্ছে না। আমি যে অংশগুলো প্রথমে বললাম তার সাথে কিন্তু যাদের ব্লাড সুগার সংক্রান্ত সমস্যা রয়েছে সেখান থেকেও কিন্তু সমস্যা হওয়ার প্রবল যোগ রয়েছে, সেখান থেকেও সাবধান থাকবেন যথেষ্ট পরিমাণে। আর হচ্ছে যাদের ক্ষেত্রে বোথ দ্য কিডনিজ আর গেটিং অ্যাফেক্টেড, বা ধরুন প্রি ডায়ালিসিস স্টেটে চলে এসেছে, ডাক্তারবাবু বলেছেন হয়তো আর কিছুদিন ওষুধ খাওয়ার পরে তারপরে এটা চালু করতে হবে, তারা কিন্তু এই রকম জায়গাতে রীতিমতো ডাক্তারবাবুর সাথে নিয়মিত যোগাযোগ রাখা বা তার কথা টু দ্য লেটার্স মেনে চলা, তিনি যতটা খাবার জল মেপে দিচ্ছেন সেগুলো একটুখানি মেপে চলা। শুক্র কিন্তু মঙ্গলের ঘর দিয়ে দীর্ঘদিন বাদে সে একটা ফ্রেশ গোচর সংগঠিত করবে, সুতরাং শুক্রের অনেক দিন ধরে যে কাজ আটকে থাকার প্রবণতা আছে, আপনার 5th এবং 10th হাউসের লর্ড, সে আপনাকে পুরোপুরি সেই কাজগুলোর মধ্যে মেটেরিয়াল কাজের মধ্যে কিন্তু নিবিড় যোগাযোগ তৈরি করবার চেষ্টা করবে। তো সেখান থেকে আপনাকে নিজেকে সেভ করতে হবে যদি ফিজিক্যাল উইকনেস বেশি থাকে। আর হচ্ছে যারা ধরুন লেগ পুলিং করেন বিভিন্নভাবে, মানে করে আপনাদের ক্ষেত্রে আপনি জানেন যে মানুষটি আপনাকে দেখলেই অপমানজনক কথাবার্তা বলবে, বা ধরুন আপনাকে কোনোভাবে ছোট করবার চেষ্টা করবে, যদিও সেটা তার ব্যক্তিগত সমস্যা, কিন্তু তবুও আমি বলবো আপনি যদি কোনো কারণে তার দ্বারা উত্তেজিত বা এক্সাইটেড হন বলে আপনার মনে হতে পারে, তাহলে তাকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। না হলে কিন্তু এই সময়
খুব হট টক্সে জড়িয়ে গিয়ে বিষয়টির থেকে ডিভিয়েট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর 29 এবং 30 তারিখ যারা হার্ট পেশেন্ট আছেন বা লাংসের জায়গা দুর্বল আছে তারা সাবধান থাকবেন। এই সময় একটু ডিপ অ্যাংজাইটির সমস্যা রয়েছে, বা কোনো কারণে যাদের শরীরে অক্সিজেন লেভেল কম আছে বা কম যায়, যে কোনো কারণে হোক, সেটা লাংসের কারণে হতে পারে বা অন্যান্য যে কোনো ডাক্তারিবিদদের মধ্যে হতে পারে, মোটমাট শরীরে বায়ুর ঘাটতি রয়েছে, তো তারা কিন্তু এই সময় কোনো সমস্যা দেখলে সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা ওয়াক ইন ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন তাদের জন্য বেস্ট টাইম আছে 2 তারিখ থেকে 5 তারিখ প্রথম ফেজ, তারপরে হচ্ছে 9 তারিখ থেকে 12 তারিখ, আর যেটা বেটার সময় রয়েছে সেটা হচ্ছে 23 আর 24 তারিখ আর 27 আর 28 তারিখ। 4টে ফেজে বললাম। এই সময় যারা চেষ্টা করছেন বিভিন্ন ইন্টারভিউ যাওয়ার জন্য, ওয়াক ইন ইন্টারভিউ হোক বা একাধিক জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু এই সময় দিলে পরে ছকের যদি সামান্য ডাইরেকশনাল বলবত্তা থাকে তো আপনি কিন্তু এই সময় জব সিকিউর করতে পারবেন। জবের ক্ষেত্রে আমি যে ডেটগুলো বলেছি, যারা অলরেডি কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপলিফমেন্ট বা আপনার ইম্পর্টেন্স মানে বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু দৃষ্ট হচ্ছে। আর বিবাহের যোগ একেবারেই নেই এ সময়, দেখাশোনা করতে পারেন। বিবাহের যোগ তৈরি হবে 9 সেপ্টেম্বরের পর থেকে, তো মিনিমাম 9 সেপ্টেম্বর, ভালো যোগ তৈরি হবে 12 সেপ্টেম্বরের পর থেকে। কিন্তু পাত্রপাত্রী দেখাশোনা বা সেই সংক্রান্ত কাজকর্ম কিন্তু এ সময় চালিয়ে যেতে পারেন। যারা ছাত্রছাত্রী আছেন, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা কোনো কঠিন বা রিসার্চ রিলেটেড কাজ করতে চাইছেন, তাদের জন্য মোটামুটি হাফ অফ দ্য মান্থ অনওয়ার্ডস যে সময়, প্রথমেই বলেছি সময়টা একটু স্লো আছে, কিন্তু সময়টায় কিন্তু যত কঠিন কঠোর জিনিস আছে সেই জিনিসগুলো এই সময় পাঠোদ্ধার করা বা আপনার যিনি মাস্টারমশাই আছেন তার সাথে কথাবার্তা বলে সেগুলোকে এই সময় ঠিকঠাক করার জন্য বেস্ট টাইম আছে। মোটের উপরে কিন্তু সময় ভালো আছে। তবে মঙ্গল যখন সিংহের ঘরে নেমে আসবে, তো শুক্র আর মঙ্গলের পঞ্চম এবং মানে শুক্র আর মঙ্গল একে অপরের 5th 9th কম্বিনেশনে থাকবে। তার ফলে গাড়ি ঘোড়া যখন চালাবেন একটু সাবধানে চালাবেন, স্পেশালি যাদের অন্তত বর্তমান সাপেক্ষে বলছি 12 থেকে 15 কিলোমিটারের ওপরে গাড়ি চালাতে হয় একটানা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে আনমনাভাবে গাড়ি চালাবেন না, ফোনে কথা বলতে বলতে, এগুলো একটু খেয়াল রাখবেন শুধু, তাহলেই ঠিক আছে। আর যদি পারেন তাহলে একটু নি গার্ড পরে নেবেন। ধরুন 2 হুইলার চালাচ্ছেন, হাঁটুতে যে গার্ড পাওয়া যায় দেখবেন বিভিন্ন অ্যাথলেটরা পরেন অনেক সময়, তো সেই রকম নি গার্ড পরে নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, লগ্নপতি অল ওভার দ্য মান্থ কেন আগামী বেশ 2.25 বছরেরও বেশি সময় সে দ্বিতীয় অবস্থান করবে, রাহু নেমে এসছে আপনার অ্যাসেন্ডেন্টের উপরে। তো আপনি আপনার কাজের ক্ষেত্রে সবসময় পথ তৈরি করে এগোনোর চেষ্টা করবেন, অর্থাৎ এগিয়ে পথ তৈরি করবেন না, আগে থেকে সংশ্লিষ্ট পাথ বা তার অল্টারনেটিভ কি হতে পারে সেরকম 2-3টে পথ তৈরি করে তারপরে এগোবেন। রাহুর 9th হাউসে ইম্প্যাক্ট রয়েছে এখান থেকে শুক্রের ঘরে, তো আপনার মতিভ্রম করে দিতে পারে রাহু, সব ক্ষেত্রে করবে না। নবাংশে যখন রাহু ধরুন আপনার 7th হাউস রবির সাথে যুক্ত হলো বা 5th হাউস বুধের সাথে যুক্ত হলো নবাংশে ঘুরতে ঘুরতে, বা ধরুন রাহু শনির সাথেই যুক্ত হলো, শনি আপনার লগ্নপতি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার 12th হাউসের লর্ড, বা ধরুন বৃহস্পতির সাথেও যুক্ত হলো, বৃহস্পতি 2nd হাউস এবং 11th হাউসের লর্ড। এরকম এক এক জায়গায় এক এক রকম ভাবে কিন্তু আপনার মতি হরণ করবে। ধরুন বৃহস্পতির সাথে যদি যুক্ত হয়, আপনার মেটেরিয়াল যত নলেজ আছে সেগুলো না ওই মুহূর্তে কোথাও যেন হারিয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রাইমারি ফেজ অফ স্পিরিচুয়াল নলেজ হারিয়ে গিয়ে আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যেটা পরে মনে হবে আমি একেবারে
হয়ে গেলাম, বোকা বনে গেলাম, এরকম ধরনের। বুধের সাথে যুক্ত হলে আপনার কোড অফ কন্ডাক্ট, অ্যাকশন, আপনার ধরুন ব্যবসায়িক প্রবৃত্তি, যোগাযোগ, পার্সোনালিটির ক্ষেত্রে আপনাকে এমন কিছু অ্যাবারেশন তৈরি করে দেবে এরকমভাবে। তো নবাংশের মধ্যে যেহেতু ধরুন এক চন্দ্র মাসে, চন্দ্র তো মোটামুটি 12টা রাশি, 13 নম্বর রাশিতে চলে যায়, প্রথম থেকে শুরু করলে 14 নম্বর রাশিতে গিয়ে শেষ হয় 29.5 দিনে। তো রবিও তাই। তো সেক্ষেত্রে কিন্তু এদের সাথে মিটিং প্রায় হবে, দেখা যাবে মাসের মধ্যে 7-8 দিন কিন্তু এই মিটিংটা হচ্ছে কোনো না কোনো প্ল্যানেটের সাথে। তো সেই সময় কিন্তু আপনার মধ্যে অ্যাভারেশন তৈরি করবে, ডাইরেকশনলেস হবেন। সেই জন্য যে কোনো কাজ করার আগে যদি সেটা সাডেন না আসে, বা ধরুন কোনো কন্টিনজেন্সি ওয়ার্ক না করতে হয়, তাহলে চেষ্টা করবেন সেই কাজ আগে থেকে বুঝে শুনে তারপরে এগোনো, তাহলে সেটা বেটার ফল দেবে। আর আপনার শুক্রের পোস্টিং, বুধের পোস্টিং আপনার ক্ষেত্রে কিন্তু এখন যথেষ্ট বেটার আছে। বুধ আপনাকে অনেক বেশি কমিউনিকেটেড করবে, শুক্র আপনাকে করবে, শুক্র আপনার ব্যবসার জায়গাতে ডেভেলপমেন্ট দেবে, আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্লো দেবে। জুপিটার অলসো আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি যথেষ্ট বেটার রাখবে, ব্যবসায়িক ক্ষেত্রে আপনার জায়গাকে এনলার্জ করবে। শুধু আপনি ভ্রমিত হবেন না। রাহু কেতু যখন অ্যাক্সিসের উপরে থাকে তখন মানুষের মস্তিষ্কের উপরে মানে ভ্রম তৈরি করে, ইলিউশন তৈরি করে। সেজন্য তাকে ভেবে চিনতে অনেক বুঝে তারপরে কাজ করতে হয়। ভালো দশায় না থাকলে কিন্তু তাকে পুরোপুরি কন্ট্রোল করে নেয়, তো সেখান থেকেও সাবধান থাকবেন। আচ্ছা, আমি মাসকে দুভাগে ভাগ করে আপনাদের বলছি। সেটা হচ্ছে 13 তারিখ ওই মাঝ প্রায় 14 তারিখের পর্যন্ত যে সময় যাবে, সেটা কিন্তু কাজের জায়গায় আপনাকে আপগ্রেডেশন শো করছে। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র যেখানেই আপনি কাজ করছেন, সে ব্যবসা করুন, চাকরি করুন, আপনি সেলফ এমপ্লয়েড হন, যেরকম প্রকৃতিতে হন না কেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই বেটার ফল দেবে। শুধু বেটার ফল নয়, আপনি গুরুত্ব পাবেন। আপনি কাজ করে নিজে যেরকম সন্তুষ্ট হবেন, সেরকম আপনি আপনার অর্গানাইজেশনকেও সেটা দিতে পারবেন, আপনার টিমকে, আপনার ঊর্ধ্বতন, অধস্তন বা কন্টেম্পোরারি প্রত্যেকের সাথে মিত্রতা, সদ্ভাব সেগুলো মেনটেন করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো খুব বেটার কানেকশন শো করছে এখানে এই সময়তে। এবং যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় এই পুরো সময়টাই যোগ আছে। এবং আমি প্রথমেই বলে দিচ্ছি এই সেকশনটা, এবং শেষের দিকে যে যোগটা তৈরি হবে সেটা হচ্ছে 23 থেকে 26 তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রথম 13 দিন, তারপরে 23 থেকে 26, এই 4 দিন যারা চাকরির চেষ্টা করছেন বা কোনো মনে করছেন যে ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করবেন, বা ধরুন কোনো সেলফ এমপ্লয়মেন্ট, টিউশন শুরু করতে চাইছেন, অ্যাজ এ টিচার আপনি কাজ করতে চাইছেন, তো সেই সংক্রান্ত কাজের জন্য কিন্তু খুব ভালো অ্যাপারচার এ সময় রয়েছে, পজিটিভ টাইম রয়েছে এ সময়। আর আরও একটা যেটা বেটার আছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বলুন, আপনার গুরুত্ব বলুন, সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পোজড হবে আপনার উপরে। দেখুন, গুরুত্ব তখনই দেওয়া হয় যখন আপনি গুরুত্ব নেওয়ার মতন। আপনার যে ওপরে বসে আছেন তিনি কিন্তু আপনাকে আপনার থেকে ভালো চিনছেন। তার কারণ আমি যদি একদম ইডিওলজিক্যালি কারেক্ট ধরে নিই, তাহলে আপনার যে সিনিয়র, সে আপনার থেকে এই জন্য সিনিয়র নয় যে তিনি আগে চাকরি পেয়েছেন, এই জন্য সিনিয়র যে তিনি আপনাকে পরখ করতে পারছেন যে আমার যে জুনিয়র অথরিটি আছেন তিনি কতটা কাজ করতে সক্ষম বা কতটা তিনি দিতে পারেন অর্গানাইজেশনকে, সেই কোম্পানিকে। তো সেই কারণে কিন্তু তার এ সময় নির্বাচনটা আপনার জন্য খুব অনুকূল হবে, তার কারণ আপনিও সেটা করসপন্ডিং সেই সংস্থাকে দিতে পারবেন। তার ফলে আপনার মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবকিছুই কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনার কাজের জায়গায় আপনার স্যালারি বা ধরুন
আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার সম্পর্কে কোনো সুপারিশ করলেন, আপনার কোনো প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্ট বা কোনো অতিরিক্ত কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা আপনাকে কোনো জায়গায় একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত করা, যার একটা আলাদা ইম্পর্টেন্স আছে সেই অর্গানাইজেশনে, সেই রকম ধরনের যোগও কিন্তু এ সময় খুব ভালোভাবে দৃষ্ট হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য খুব বেটার এক্সিকিউশন টাইম আছে এটা, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা যারা ধরুন যে কোনো এন্ট্রান্স এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো সময় এই সময়টা আছে, এই 13.5 তারিখ পর্যন্ত। মোটামুটি 14 তারিখ থেকে এন্ড অফ দ্য মান্থ কিন্তু যেটা দৃষ্ট হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল গেইন দৃষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। দেখুন, মঙ্গল এই সময় আপনার মোটামুটি নেমে আসবে, প্রথম দুটো নবাংশ নেমে আসবে এই ফেজ থেকে, তো সেও কিন্তু মিথুন রাশির নবাংশে চলে আসবে। তা আপনার ক্ষেত্রে কিন্তু যত কানেক্টিভিটি আছে ইম্পর্টেন্ট ব্যবসার ক্ষেত্রে, যেগুলো লং টার্ম কানেক্টিভিটি বলে, লং টার্ম ক্লায়েন্ট থাকে যারা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল প্রদান করবে এক্ষেত্রে। এবং ফাইন্যান্সিয়ালিও লং টার্ম বলুন মিড টার্ম বলুন, আপনার কিন্তু এ সময় যোগ আছে। ইমুভেবল প্রপার্টির যোগ অলরেডি আছে। আমি একদম শনির গোচর, বৃহস্পতির গোচর বা রাহুকেতুর গোচর বলার সময়ও বলেছি, ইমুভেবল প্রপার্টির যোগ আছে, বাড়ি আছে। আবার হয়তো মনে করলেন যে ঠিক আছে, শহরের কাছাকাছি একটি বাসা তৈরি করি যেখানে ধরুন আপনার সন্তানাদি তারা পড়াশোনার সুবিধার্থে হবে, বা ধরুন আপনার কোনো লং টার্ম কোনো চিকিৎসার প্রয়োজন, তো শহরের কাছাকাছি থাকলে সেটা অনেক সুবিধে হয়, সেই সংক্রান্ত কাজে, বা এমনিও আপনি কিনতে পারেন, আপনার কিন্তু সেই জাতীয় যোগ আছে। কোনো কমার্শিয়াল প্লেস, কোনো গাড়ি রাখার জায়গা, কোনো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বাড়িকে ইউটিলাইজ করা, মনে করুন কোনো ব্যাংকুয়েট হল আপনি ভাড়া নিলেন, লিজে নিলেন বা পারচেজই করলেন হয়তো, সেই সংক্রান্ত কিন্তু জায়গাও আপনাকে খুব ভালো প্রফিট দেবে এক্ষেত্রে। এবং বাড়ির যেটা অনেক বহু মানুষই প্রশ্ন করে, বাস্তু সংক্রান্ত ব্যাপার অমুক তমুক, তো সেগুলো যদি একটুখানি এই সময় দেখে আপনি নেন, আপনার ছকের সাথে প্যারিটি করে নেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই গৃহ আপনাকে কমার্শিয়ালিও অনেক বেটার ফল দেবে। অর্থাৎ সেই বাড়িকে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি থাকলেন হয়তো ভাড়া দিয়ে দিলেন, সেক্ষেত্রে সেখান থেকে একটা ভালো আপনার উপার্জন আসলো, এরকম কিছু যোগও কিন্তু দৃষ্ট হচ্ছে। সেটা আমি আপনাকে 3টে সেগমেন্ট অফ সময় বলবো। সেটা প্রথমটা হচ্ছে 1 তারিখ এবং 27 এবং 28 তারিখ, এই যে 3টে দিন আছে, 1, 27, 28 জুন মাসের, সেটা কিন্তু আপনার কাজের জায়গায় যে ধরনের কাজই আপনি করুন সেখানে কিন্তু আপনি একটু এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়বেন এবং কোনো না কোনো কারণে বাকবিতণ্ডা বা একটু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বার আশঙ্কা এ সময় দৃষ্ট হচ্ছে। এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে আপনাকে কোনো না কোনোভাবে কেউ বিরক্ত করা বা কোনো না কোনোভাবে আপনাকে ধরুন একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া বা কোনোভাবে আপনাকে হেয় করবার, হীনবল করবার প্রচেষ্টা, সেই ধরনের কিন্তু যোগও এ সময় দৃষ্ট হচ্ছে। তো চেষ্টা করবেন এগুলোকে খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করার, যতটা সম্ভব এগুলোর মধ্যে না ঢোকার, বিশেষত কাজের জায়গা যদি হয় তাহলে কিন্তু না হয়, তাহলে কিন্তু আপনার এ সময় আপনিও তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন, প্রভোক্ট হবেন এবং তার ফল কিন্তু আপনার জন্যই বেটার হবে না। আর এক্সপেন্ডিচারও শো করছে যে সেটা নিজের শরীরের জন্য। শরীরের ক্ষেত্রে মনে রাখবেন আপনার একদম মিডল লোয়ার অ্যাবডোমেন মানে লিভার, এদিকে প্যানক্রিয়াস, গল ব্লাডার আর আপার কোলন পর্যন্ত, মিড ইন্টেস্টাইন থেকে আপার কোলন পর্যন্ত অংশের যত্ন নেবেন। যদি কোনো প্রবলেম দেখেন সত্ত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি কোনোভাবে কোনো পাইলস, ফিশার বা এই সংক্রান্ত কোনো সমস্যা বোঝেন যে আছে বা সেটা এখন কোনোভাবে ডিস্টার্ব করছে আপনাকে, তাহলে মানে একদম সময় নষ্ট না করে, বা প্রস্টেট সংক্রান্ত কোনো সমস্যা করছে, বা ধরুন যাদের আরেকটু বয়স কম, আমি এক্ষেত্রে পুরুষদের বলছি, কোনো কারণে ধরুন
সন্তান তৈরির ক্ষেত্রে যেটা স্পার্ম কাউন্ট আছে বা এই সংক্রান্ত ব্যাপারগুলো রয়েছে কোনো ক্ষেত্রে কম, বা আরও গাইনি রিলেটেড আরও অনেক সমস্যা, ফিমেল হোক মেল হোক, এক্ষেত্রে ফিমেলকে ইনক্লুডেড করে বলছি, মেলদের ক্ষেত্রেও বলছি, সেই সংক্রান্ত যদি কোনো প্রবলেম দেখেন, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনে ডাইজেশন পার্ট ব্যতিরেকে অন্যান্য যে অর্গান আছে বিবিধ কার্যে সেটা আছে, সেখানে প্রবলেম দেখলে কিন্তু সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না এই সময়টা তো স্পেশালি। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 4, 5 এবং 6 তারিখ, এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি স্ট্রেসফুল টাইম, যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন বা ধরুন ব্রিদিং ট্রাবল রিলেটেড প্রবলেম আছেন, ডাস্ট বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া রিলেটেড প্রবলেমের কারণে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, বা ধরুন একদম ক্রনিক শ্বাসকষ্টের প্রবলেম আছে, শীতকালে সেটা বেড়ে যায়, গরমকালে সেটা আবার একটু নর্মাল হয়, রাতের দিকে বৃদ্ধি পায়, এরকম সংখ্যা, যারা ক্রনিক ওষুধ খান ডাক্তারবাবুর থেকে বা বিভিন্ন রকম ধরুন হরমোনাল ওষুধ ব্যবহার করতে হয়, অ্যাড্রিনালিন জাতীয় ওষুধ, তো সেগুলো কিন্তু সবসময় এগুলো চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন যেগুলো ক্রনিক প্রবলেম আছে। তার সাথে যাদের মনে করছেন যে লাস্ট 2.5 ইয়ার্সে চোখের পাওয়ার অতিরিক্ত মাত্রায় ডিস্টার্ব করেছে, কারোর ক্ষেত্রে হয়তো সেটা প্লাস মাইনাস দুটোই হয়েছে, সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি, মাইনাস প্লাসের ক্ষেত্রেও আছে, কিন্তু যাদের দুদিকেই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সমস্যা দেখা দিতে পারে এই 2-2.5 দিনে, বা কোনোভাবে ডিটেক্ট হতে পারে এই সময় যে সমস্যাটা আছে, তার ফলে তার থেকে আপনি রিলিভড হতে পারবেন এই সময়। আর একটা হচ্ছে 14 এবং 15 তারিখ, এই সময়টা এক্সপেন্ডিচার খুব হাই দেখাচ্ছে, এই সময় কিন্তু কোনো ভেহিকেল বা এই সময়ের জন্য কোনো এক্সপেন্ডিচার হতে পারে, কোনো গাড়ি বুক করলেন বা ধরুন কোনো দামি কোনো ইলেকট্রনিক্স গুডস বুক করলেন, কোনো দামি মোবাইল বুক করলেন, এরকম ধরনের কাজের জন্য কিন্তু হঠাৎ করে ব্যয় হওয়ার যোগ রয়েছে। বিবাহের যোগ এ সময় রয়েছে, পূর্ণ মাত্রায় রয়েছে, তবে সেটা সব থেকে আরও বেটার হবে অগাস্টের পর থেকে, অগাস্ট মাসের পর থেকে সেটা আরও মানে তার কম্প্রিহেন্সিভ সেকশনটা বাড়বে। এক্ষেত্রে আপনাদের আমি শুধু এটুকু বলবো যে মাসের মাঝামাঝি অংশ থেকে মাসের শেষ অংশ পর্যন্ত একটা স্বল্পকালীন যোগ আছে। এ সময় যদি কেউ মনে করেন যে সময় যেহেতু ভালো আছে, শ্রাবণ মাস আছে, যদি কেউ মনে করেন যে কোনোভাবে রেজিস্ট্রি করে রাখতে চাইছেন বা এই সংক্রান্ত, মানুষের প্রশ্ন করে যে রেজিস্ট্রি করা যাবে কিনা, ও করা যাবে, বিবাহের সাথে মানে অন্তত শাস্ত্র সেই জাতীয় জিনিসগুলোর সাথে যুক্ত নয়। যাই হোক, আমি সেটা একাধিকবার বলেছি। তো এইগুলো যদি কোনো মাঙ্গলিক কাজ করতে চান, মানে বিবাহের ব্যাপারটাকে অনেক সামাজিকভাবে দৃঢ়ীকরণ করবার জন্য, তো সেই সংক্রান্ত কাজ কিন্তু করতে পারেন এ সময়, বা ধরুন কোনো গৃহপ্রবেশ এই সংক্রান্ত কাজ, বা ধরুন বর কনের বিয়ে হয়তো নভেম্বরে বা ডিসেম্বরে শুরুর দিকে আপনি আশীর্বাদ করে রাখতে চাইছেন এ সময়, তার জন্য কিন্তু খুব ভালো সময় আছে। বা একদম বেসমেন্ট লেভেলে পাত্রপাত্রী নির্বাচন করছেন এ সময়, তাদের জন্য কিন্তু ভালো সময় এটা দৃষ্ট হচ্ছে। যদি ছকে কানেকশন থাকে বেস হরোস্কোপে, তাহলে এই সময় আপনি তার পরিপূর্ণ সুফল ভোগ করতে পারবেন। লাস্ট একটা অংশ শুধু আপনাদের বলবো, যারা যৌথ আকারে কোনো ব্যবসা, আমি কুম্ভের ক্ষেত্রে বহু দেখেছি 3rd এবং 10th হাউস এক, তো সেক্ষেত্রে ফ্যামিলিগতভাবে কোনো ব্যবসার সাথে যুক্ত এবং ভীষণ হার্ডশিপ এরা করতে পারেন, মুখ বুঝে নিঃশব্দে কাজ করে যান। বাড়ির বড় হলে তো, এবং শনি যদি মাঝারি থেকে একটু স্ট্রং হয়, তাহলে এরা বাড়ির ক্ষেত্রে পিলারের কাজ করতে পারে, সব দিক থেকে পজিটিভ গুণ সম্পন্ন হয়। তো সেই রিগার্ডিং কাজের ক্ষেত্রে যদি সিবলিংসের সাথে কোনো সমস্যা তৈরি হয়, সেটা বসে মিটিয়ে নেবার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন 2025 কেমন যাবে তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখুন, লগ্নপতি অল ওভার দ্য মান্থ সে কিন্তু 4th হাউসে থাকবে, এবং সেটা মোটের ওপরে যথেষ্ট ভালো পোস্টিং হিসাবেই ধরা যায়।
এবং শনি আপনার অ্যাসেন্ডেন্টের মধ্যে রয়েছে। আপনার যদি অ্যাসেন্ডেন্টের ডিগ্রি মোটামুটি 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি এখন স্যাটার্নের যে ইফেক্ট, পজিটিভ নেগেটিভ, যে আপনার ছকের সাপেক্ষে যেটা দেওয়ার জন্য সেটা দেওয়ার জন্য কিন্তু স্যাটার্ন পূর্ণ মাত্রায় এখন তৈরি আছে এবং ম্যাচিওর্ড স্টেটে আছে। বৃহস্পতিও আস্তে আস্তে ম্যাচিওর্ড হতে থাকবে। 3 ডিগ্রি 20 মিনিট চলে গেলে বৃহস্পতি সেই ঘরে বাল্যাবস্থা কেটে যায়। প্রথমে বইতে 3 ডিগ্রি বলা থাকে, কোথাও 1 ডিগ্রিও বলা থাকে। বাল্যাবস্থা কাটাতে 3 ডিগ্রি প্রথম নবাংশ পাস করতে লাগে। তো সেটা তুলার নবাংশ, সেটা পাস করে গেলেই দেখবেন যে আপনার কাজের ক্ষেত্রে কাজের জায়গা আস্তে আস্তে কিন্তু ডিপ ইম্প্যাক্টেড হচ্ছে এবং আপনার অ্যাসেন্ডেন্টের থেকে শুক্র বেরিয়ে যাবে। তার ফলে বাস্তবের সাথে আপনি যে বাস্তব থেকে অনেকটা দূরে, শুধু দূরে নয়, চিন্তা ভাবনার মধ্যে দূরে, যে জীবনটা অনেকটা স্বপ্নের মতন, ঠিক আছে, ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, তবুও দিনের শেষে কোথাও একটা ব্রাউন স্টাডি আসছে যে আমি এভাবেই চলে যেতে পারবো, জীবনটা এভাবে। এই জায়গাটার থেকে হঠাৎ করে দেখবেন যে জুন মাসের শুরুর দিক থেকেই আপনার সাথে না একটা বাস্তবের খুব শান্তিপূর্ণ একটা সহাবস্থান ঘটবে, যেটা আপনাকে হ্যালুসিনেশন থেকে আস্তে আস্তে বার করবে এবং আপনি ফ্যাক্টগুলো বুঝতে পারবেন যে এতদিন, গত ধরুন 4-5 মাস ধরে যে একটা বদ্ধপরিকর অবস্থার মধ্যে শুক্র আপনার ক্ষেত্রে 3rd এবং 8th হাউসের লর্ড, সে আপনাকে বসে থেকে আপনার মধ্যে যে কতখানি জড়তা বা কতখানি ডিসিশন মেকিং এবিলিটিকে নষ্ট করেছিল, সেটা ছক অনুসারে কিন্তু ডিপেন্ডেন্ট। বারবার বলছি, ছক যদি বেশি মাত্রায় দুর্বল হয় তাহলে তার এই সময়ে মানে দুর্বলতার মাত্রা বেশি হবে, যদি কম মাত্রায় দুর্বল হয় তাহলে দুর্বলতার মাত্রা কম হবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই ঘটবে। এ নিয়ে কোনো দ্বিমতের প্রশ্ন নেই এবং আপনি সেটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন। শুক্র বেরিয়ে যাওয়ার পরে, শুক্র 31 তারিখ বেরিয়ে যাবে, 31শে মে, তার কয়েকদিন পর থেকে মোটামুটি 2-2.5 ডিগ্রি চলে গেলেই বুঝতে পারবেন যে বাস্তবের সাথে আপনি হঠাৎ মনে হবে যে ঘুম থেকে উঠে সবকিছু দেখছেন এবং অনেক কিছু ভুল ভ্রান্তি যেগুলো গত 4-4.5 মাসে আপনি করেছেন সেগুলো টোটালি বেসড অন ইমোশন। স্পেশালি শুক্র যখন লগ্নের দ্বাদশে ঢুকে গেছিল, দ্বাদশে ঢুকে মোটামুটি রাহু নক্ষত্র ধরে নিয়েছিল, সেটা জানুয়ারি মাসের 3-4 তারিখের পর থেকেই। তখন থেকে কিন্তু আপনার মধ্যে এই সমস্যা আস্তে আস্তে মধ্যমূল হয়েছিল। তো সেই জায়গাটা ক্লিয়ার্ড হবে এবং জীবনের পথ মত সেগুলো কিন্তু অনেকাংশে বুঝতে আপনাকে সাহায্য করবে। বৃহস্পতিও অতিচার গতিতে আছে, তো আপনার কিন্তু জীবনের দৃশ্যপট পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সহায়ক হবে। রাহু নক্ষত্রে প্রবেশ করবে মোটামুটি 2nd উইক থেকে, তো সেটাও কিন্তু আপনার পক্ষে সহায়ক হবে। কাজের প্রচুর যোগ আসবে। স্যাটার্নও কন্যা রাশির নবাংশে বসে থাকবে, তো কাজের প্রচুর যোগ আসবে এমন জায়গা থেকে যেটা কিন্তু আপনি যদি ডিস্টেন্সকে একটুখানি নিতে পারেন, মানে দূরত্বটা যদি আপনার ক্ষেত্রে খুব একটা সমস্যা না হয়, তাহলে কিন্তু একটু দূরবর্তী স্থানে কিন্তু বেশি মাইনের চাকরি হবে এবং দূরত্ব যত বাড়বে তত কিন্তু মাইনের পরিমাণ বাড়বে এবং কাজের কোয়ালিটেটিভ ভ্যালুও কিন্তু বাড়বে। হ্যাঁ, তার মানে এটা নয় যে বাড়ির কাছাকাছি কাজ করলে সেটা থাকবে না, আমি বলছি সেটা কম থাকবে পরিমাণে। আর নাম্বার 4 যেটা হচ্ছে, বুধ যেহেতু এখন অতিচার গতিতে রয়েছে এবং অলমোস্ট সে জুন মাসে সেটাই থাকবে, তা আপনার ক্ষেত্রে 4th এবং 7th হাউসের লর্ড, সেক্ষেত্রেও কাজের জায়গা, কাজের অ্যাপারচার সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করবে। অলরেডি আপনাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের, আমি যখন আজকে অনুষ্ঠান করছি 19th, তো আজকের মোটামুটি 4-5 দিন পর থেকে জিনিসটা অনেক বেশি ওপেন হবে। কিন্তু যেহেতু সারা পৃথিবীর পুরো জায়গাটা এখনো শান্ত হয়নি, কারণ আমি বারবার বলেছিলাম যে রাহু যখন ঢুকে আসে আমাদের কুম্ভতে, তখন একটা জার্ক করে তারপরে সে শান্ত হয়, তো সেই জার্কিং ফেজটার মধ্যে আছে। তো সেটা আশা করা যাচ্ছে যে আর কিছুদিন পরে ব্যাপারটা বেশ কিছুটা
স্থিরতা আসবে, সবাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোনো জায়গায় টেনশন বৃদ্ধি হলে সেটা কতটা ক্ষতিকারক হয় সেই জায়গা সব কিছুর জন্য। প্রত্যেকের মধ্যেই একটা কি বলবো, একটা একটা ধরনের বিবেক, কনসেন্স জাগ্রত হবে। তো সেটা সারা পৃথিবীর জন্যই মঙ্গল, তো সেই হিসাবে পজিটিভ। আর নাম্বার 5 যেটা হচ্ছে, সেটা মঙ্গলের পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সহায়ক হবে। মঙ্গল 6 তারিখ চলে গেলে সে সিংহ রাশিতে ঢুকবে, এবং সেই রাশির যে ডিসপোজিটর রবি, সেও কিন্তু মঙ্গলের থেকে একাদশে অবস্থান করবে, এবং প্রথমে দশমে তারপরে একাদশে অবস্থান করবে। তো আপনার ক্ষেত্রে কিন্তু যারা সার্ভিস রিলেটেড কাজে রয়েছেন, বিভিন্ন রকম মনে করুন যে ক্লারিক্যাল, কিন্তু তার থেকে আরেকটু আপগ্রেডেড, মানে যেখানে ডকুমেন্টস কিপ করাই শুধু নয়, সেই ডকুমেন্টসকে তৈরি করা, সেই ডকুমেন্টসকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার সময়ে, বা ধরুন সেই কোম্পানি বা সেই অর্গানাইজেশনের ফার্স্ট ফেজ আর কি, মুখ হিসাবে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো গ্রোথ আছে এ সময়। কাজের ক্ষেত্রে মানে আপনার স্যালারি, আপনার পজিশন, সবকিছুর ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ এ সময় আপনাকে দেবে। আমি মাসকে নর্মাল বিভক্ত করে যেভাবে বলেছি সবকটা, মিনের ক্ষেত্রেও বলবো যে 13 তারিখ অনওয়ার্ডস পর্যন্ত যে সময় আছে, এই সময় প্রভূত স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের সময় রয়েছে। যদি সেটাকে কাজে লাগানো যায় তাহলে সেটা কিন্তু খুব পজিটিভ ডেভেলপমেন্টের যোগ আছে। প্রচুর স্পিরিচুয়াল ভ্রমণের যোগ আছে। প্রচুর যদি ছকে সেরকম কম্বিনেশন থাকে, তাহলে গুরুর সাথে খুব ভালো এ সময় বাক্যালাপ, বা ধরুন গুরুর সাথে পজিটিভ বার্তার দ্বারা নিজের ডেভেলপমেন্ট, আপনার যে প্রবলেমসগুলো আছে, প্রবলেমসকে গুছিয়ে বলাটাও কিন্তু একটা টেকনিক। বহু লোক এসে না, আমি নিজে দেখেছি, এমন কিছু কথাবার্তা বলে যেগুলো হয়তো তিনি বলতে চান না, তাকে বোঝা যায়, কিন্তু সে ফাম্বল করে। কথাকে গুছিয়ে বলা এবং টাইমকে গুরুত্ব দেওয়া, অনন্তকাল ধরে বলে যাচ্ছে কিছু মানুষ আছে, থামে না, কিছুতেই থামে না, এক কথা 5 বার বলছে। তো এগুলো কি হয়, এগুলো শনির দুর্বলতার প্রকাশ। কোনো কিছুর মধ্যে যখন নিয়ন্ত্রণ কম থাকে, তখন সেটা দুর্বলতার প্রকাশ। আমাকে এই চ্যানেলে বহু মানুষ আমাকে পার্সোনাল ফোন করে বলে, আপনি যে সবাইকে বলেন কম কথা বলতে, আপনি তো নিজেও বক বক করতে থাকেন ঘন্টার পর ঘন্টা। আমি এই কারণেই করি, কারণ আমি আমার এই চ্যানেলটা অন্তত এখানে অন্তত 150-200 জন এমন ব্যক্তি আছেন যারা অ্যাস্ট্রোলজিটা শেখেন এখান থেকে। আমার যেহেতু উদ্বৃত্ত সময় আর থাকে না, সেই কারণে আমাকে এখানে এমন কিছু অপ্রাসঙ্গিক কথা বলতে হয়, যেটা আপনি যে প্রোডাক্টিভিটিটা চিন্তা করছেন, মানে কমার্শিয়াল প্রোডাক্টের এটা করলে এটা হবে, এটা করলে ওটা, সেটা আমি বলতে পারি না। আমার সেই উদ্বৃত্ত সময় নেই, তার ফলে আমাকে একসাথে নাটশেল করে যতটা নাটশেল করা যায় সেটা বলতে হয়। কারণ আমার কাছে তাদের গুরুত্বটা অনেক বেশি, রাদার দেন কোনো র্যান্ডাম কেউ শুনলো বা শুনলেন না, কতটা বুঝলেন বা বুঝলেন না, সেই অংশটাকে আমাকে অ্যাড্রেস করতেই হয়। তো আমি দায়বদ্ধ সেখানে, অর্থনৈতিকভাবে নয়, কমিটমেন্টের দিক থেকে। তো সেই কারণে আমাকে অনেক কিছু এলাবোরেট করে বলতে হয়, কিন্তু সেটা বহু মানুষ আমার কাছে এসে এত কথা বলতে থাকে যে সে আসল কথার খেই হারিয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, খুব বেশি পরিমাণে। না হলে কি হয় যে যেই বিষয়টা সেটা থেকে, মানে আমি তো সেখানে আমার ক্ষমতা অনুসারে বলবো, মানে আমি আমাকে মেটাফরিক্যালি বলছি, যার কাছেই যাবেন, কোনো গুরুর কাছে যাবেন, গুরু কিন্তু আপনাকে বুঝবে, তারও সময় নেবে, সে তার আধ্যাত্মিক প্রকৃতি দ্বারা বুঝবেন। তো সেটা কিন্তু অনেক বেশি বোঝা, এগুলো তো মেটেরিয়াল বোঝা, ওগুলো অনেক বেশি উপর লেভেলের বোঝা। তো সেক্ষেত্রে এইটা বেস্ট টাইম নিজেকে সেখানে মেলে ধরা এবং নিজের সমস্যাগুলো গুরুর সামনে বলা এবং তার মার্গদর্শন হওয়া আর কি। পরের যে ফেজটা আছে সেই ফেজটা কিন্তু আপনার কাজের জায়গায় ডেভেলপমেন্ট পুরোপুরি মাত্রায় শো করছে, এবং
অত্যন্ত বেশিভাবে শো করছে। আমি বারবার বলছি, যারাই চাকরি পদপ্রার্থী আছেন, বেশ কিছুদিন মনে করুন যে আপনাদের একটা কাজ হয়তো ব্রেক আছে, কাজ ছেড়ে দিয়েছেন, চাকরি হয়তো 2-3 মাস খুব একটা হতাশার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু প্রত্যেকের জন্য জুন মাস যদি ছকের বলবত্তা বা দশাগত গুণ একটু বেশি থাকে, তারা অবশ্যই বেটার ফল কিন্তু পেয়ে যাবেন, সেদিকে নিঃসন্দেহ থাকতে পারেন। কাজের জায়গায় রেকগনিশন, রেপুটেশন, স্যালারি বলুন, মোটামুটি কিন্তু আপনি একটা আপনার যে যোগ্যতা পজেস করেন সেই অনুসারে কিন্তু আপনি সেটা ইমিডিয়েট পেয়ে যাবেন, সে নিয়ে কোনো নিঃসন্দেহ নেই। এবং আপনার মান সম্মানের ক্ষেত্রেও কিন্তু সেটা যথেষ্ট ইতিবাচক দিক আছে। আমি একটু নেগেটিভ ডেজ আপনাদের বলে দিই মাসের মধ্যে, সেটা হচ্ছে 2 তারিখ এবং 3 তারিখ। এই সময়টা চেষ্টা করবেন কোনো বাকবিতণ্ডার মধ্যে না জড়ানো, সেটা পরিবারের মধ্যেও নয়, ধরুন স্পাউসের সাথে বা সন্তানাদি, বা ধরুন মা বাবার সাথে, বা আদার্স কোনো মেম্বার্স আছে যারা, তাদের সাথে চেষ্টা করবেন না জড়ানো। বাইরে তো কদাপি নয়, ঘরেও নয়, তাহলে কিন্তু পরিবেশ দুদিন আপনাকে অত্যন্ত একটা মানসিক স্ট্রেসের মধ্যে রাখবে। এবং যেহেতু আপনার বাস্তবের সাথে সংঘাতটাও ঘটতে থাকবে, তার ফলে না আপনি যে আগের যে ব্রাউন স্টাডির যে জায়গাটা ছিল, যে একটা সময় আপনি সেলফ রিলিভড হতেন, সেটা কিন্তু হতে পারবেন না। তার ফলে আপনার কষ্টটা বেশি হবে ভেতরে। তো চেষ্টা করবেন বিতর্ক বিবাদের মধ্যে না যাওয়া। কেউ যদি বিলো দ্য বেল্ট কথা বলে, সেটা তার সমস্যা, তাকে বলতে দিন, আপনি তার মধ্যে ঢুকবেন না কখনো। আর শরীরে সচেতনতা নেবেন। যদি কনস্টিপেশন রিলেটেড কোনো প্রবলেম থাকে, প্রস্টেট রিলেটেড প্রবলেম থাকে, ফিমেলদের ক্ষেত্রে যদি ওভারি ইউটেরাস রিলেটেড প্রবলেম থাকে, গাইনি সংক্রান্ত, চিকিৎসকের পরামর্শ নেবেন, সত্তর পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে সিওপিডি সমস্যা রয়েছে, শ্বাসকষ্টজনিত প্রবলেম রয়েছে, লাংস দুর্বল, তারাও কিন্তু সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। আর 6, 7 এবং 8 তারিখ এই সময়টা কিন্তু স্পাউসের সাথে কোনো না কোনো ক্ষেত্রে আপনি বিতর্কে জড়িয়ে পড়বেন, বা স্পাউসের ফ্যামিলির সাথে। চেষ্টা করবেন এই সময়টা স্পাউস রিলেটেড জায়গা থেকে, সেটা স্বামী স্ত্রী হোক, তার ফ্যামিলি হোক, সেখানে নিজেকে যতটা সম্ভব একটু লো প্রোফাইল রাখবার চেষ্টা করবেন। মানে পার্সোনালিটির দিক থেকে বেশি নিজেকে আপগ্রেড করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ বার্তাই বহন করবে। এবং আপনি হয়তো বিতর্কে জড়িয়ে যাবেন, কেউ আপনাকে একটা কোনো পিঞ্চ করে কথা বললো, বা কেউ আপনাকে একটা ডিরেগেটরি কথা বলে দিল, এবং আপনিও কিন্তু সেই মুহূর্তে তর্কের সাথে জড়িয়ে যাবেন। এটা কিন্তু আমি স্পেসিফিক্যালি বলেছি এই ক্ষেত্রে। আর একটা হচ্ছে, যারা চাকরি করেন, স্পেশালি কর্পোরেট সেক্টরে চাকরি করেন, যেখানে খুব পলিশড এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু খুব সন্তর্পণে আপনার পেছনে কোনো কলিউশন হতে পারে। এটা বেশি দিন নয়, 2-4 দিনের ব্যাপার। আপনি শুধু সেরকম কিছু বুঝলে নিজেকে আইসোলেট করে নেবেন, অথবা আপনার সিনিয়র অথরিটিকে জানাবেন। প্রতিবাদ করে একটা সেই ওরকম ধরনের সিচুয়েশন করলে কিন্তু সেটা আপনার বিপক্ষে যাবে। ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটাকে করার চেষ্টা করবেন। লাস্ট ফেজ যেটা আছে, সেটা হচ্ছে 16, 17, 18 তারিখ। এটা হাই এক্সপেন্ডিচার শো করছে। এটা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য খুব বেটার টাইম আছে, বা কোনো ভোগ্যপণ্য পারচেসের ক্ষেত্রেও বেটার টাইম আছে, বা অনেক দিন ধরে আপনি চিন্তা করে রেখেছেন কোনো জিনিস কিনবেন, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু বেটার আছে। যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে আছেন, বিশেষত যারা গান, কবিতা, নাটক, যাদের মানে কথা বলতে হয়, কোনো ভয়েস ওভার দেওয়া, মানে স্পিচ করা, এই ধরনের কাজের সাথে প্রফেশন যাদের, বিভিন্ন ধরুন আমাদের যারা আরজে আছেন বিভিন্ন, তাদের ক্ষেত্রে যদি হয়, খুব ভালো এই সময় আপনি কিন্তু কমিউনিকেট করতে পারবেন, এবং কথাবার্তার মধ্যে কিন্তু যথেষ্ট মানে একটা ডিপ্লোম্যাটিক মিষ্টতা থাকবে, আপনি সেটাকে মেনটেন করতে পারবেন এ সময়। বিশেষ করে যাদের প্রফেশন ওটার দ্বারাই তারা উপার্জন করেন, সেই সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার জায়গা রয়েছে। শরীরের ক্ষেত্রে আমি বলবো, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, তারা
অন্তত জুলাই মাস এবং অগস্ট মাসটা, জুন মাসের ফ্যাগ এন্ড থেকে 22-23 তারিখের পর থেকে সাবধানে থাকবেন, বা চিকিৎসক যেভাবে আপনাকে বলছেন আপনি তার নির্দেশ টু দ্য লেটার্স পালন করবেন। আর যাদের ক্ষেত্রে অর্থোপেডিক সমস্যা খুব বেশি দেখা দিয়েছে 28-29-এর পর থেকে, তারা এই সময় কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, বা চিকিৎসকের পরামর্শ নেবেন, বা কোনো উপাচার করবার চেষ্টা করবেন। নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে কিছু না করে একজন অভিজ্ঞর সাথে কথা বলে তারপরে করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। ভালো থাকবেন প্রত্যেকে।